শুরু করছি হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক গল্প দেখা না দেখা। আজ তৃতীয় পর্ব। বিশেষ এক ধরনের জটিল ব্যাধি আছে যা শুধুমাত্র লেখকদের আক্রমণ করে। লেখকরা তাদের লেখালেখি জীবনে কয়েকবার এই ব্যাধিতে ধরাশায়ী হন। পৃথিবীতে এমন কোনো লেখক পাওয়া যাবে না যিনি জীবনে একবারও এই জটিল অসুখের শিকার হননি। ম্যাটেরিয়া মেডিকায় এই অসুখের বিবরণ থাকা উচিত ছিল, কিন্তু নেই। লেখকদের নিয়ে কে ভাবে? যাই হোক, অসুখটার ইংরেজি নাম রাইটার্স ব্লক। বাংলায় লেখক বন্ধা রোগ বলা যেতে পারে। এই রোগের লক্ষণ এরকম: হঠাৎ কোনো একদিন লেখকের মাথা শূন্য হয়ে যায়। তিনি লিখতে পারেন না। গল্প কবিতা দূরে থাকুক, স্বরে সরেও না। তিনি অভ্যাস মতো রোজ কাগজ কলম নিয়ে বসেন এবং কাগজের ধবধবা সাদা পাতার কোনায় কোনায় ফুল লতা পাতা আঁকার চেষ্টা করেন। কাপের পর কাপ চা সিগারেট খান। একসময় উঠে পড়েন। এটা হচ্ছে রোগের প্রাথমিক পর্যায়। রোগের দ্বিতীয় পর্যায়ে লেখক ইনসমনিয়ায় আক্রান্ত হন। সারা রাত জেগে থাকেন। মেজাজ খিটখিটে হয়ে যায়। অকারণে রাগারাগি করতে থাকেন। যেমন, চা এত গরম কেন? অথচ চা গরমই হবার কথা। লেখক আইস টি খেতে চাইলে ভিন্ন কথা। সবাই উঁচু গলায় কথা বলছে কেন? আসলে সবাই স্বাভাবিক গলাতেই কথা বলছে। এর চেয়ে নিচু গলায় কথা বললে কানাকানি করতে হয়। এই গ্লাসে করে আমাকে পানি কেন দেওয়া হলো? অথচ লেখক জীবনে কখনো কোন গ্লাসে পানি দেওয়া হয়েছে তা নিয়ে মাথা ঘামাননি। ব্যাধিগ্রস্ত হবার পর গ্লাস নিয়ে মাথা ঘামাচ্ছেন। কি রকম গ্লাসে পানি দেওয়া হলে তিনি খুশি হবেন তাও কিন্তু খোলাসা করে বলছেন না। রোগের শেষ পর্যায়ে লেখক ঘোষণা করেন তিনি আর লেখালেখি করবেন না। অনেক হয়েছে। ছাল লেখে ফয়দা নেই। ছালের আগের শব্দটা বুদ্ধিমান পাঠক গবেষণা করে বের করে নিন। লেখকের মুখের ভাষা বস্তি লেভেলে নেমে আসে। তার মধ্যে কাজী নজরুল সিনড্রোম দেখা যায়। হাতের কাছে যাই পান তাই ছিঁড়ে ফেলেন। নিজের পুরানো লেখা, টেলিফোন বিল, ইলেকট্রিসিটি বিল সব শেষ। তারপর এক অনিদ্রার মধ্যরাতে স্ত্রীকে ডেকে তুলে শান্ত গলায় বলেন, আমি বেঁচে থাকার কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি সুইসাইড করব। তোমার কাছ থেকে বিদায় নেবার জন্যে তোমার কাঁচা ঘুম ভাঙিয়েছি, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন দয়া করে 21টা ঘুমের ওষুধ আমাকে দাও, আর এক গ্লাস ঠান্ডা পানি। কোনো কোনো পাঠক হয়তো ভাবছেন আমি রাইটার্স ব্লক নামক রোগটা নিয়ে রসিকতা করছি। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এই পৃথিবীর অনেক লেখক খ্যাত এবং অখ্যাত এই ভয়াবহ অসুখের শেষ পর্যায়ে এসে আত্মহত্যা করেছেন। এই মুহূর্তে যাদের নাম মনে পড়ছে তারা হলেন কবি মায়াকোভস্কি, রাশিয়া; উপন্যাসিক হেমিংওয়ে, নোবেল প্রাইজ বিজয়ী, আমেরিকান; উপন্যাসিক কাওয়াবাতা, নোবেল প্রাইজ বিজয়ী, জাপানি; কবি জীবনানন্দ দাশ, বাংলাদেশ। বিখ্যাতদের মতো অতি অখ্যাতরাও যে এই রোগে আক্রান্ত হতে পারেন তার উদাহরণ আমি। গত শীতের মাঝামাঝি সময়ে হঠাৎ আমাকে এই রোগে ধরল, কঠিনভাবে ধরল। এক গভীর রাতে শাওনকে ডেকে তুলে বললাম, কোথা সে ছায়া সুখী, কোথা সে জল, কোথা সে বাধাঘাট অশুদ্ধল। সে হতভম্ব হয়ে বলল, এর মানে? আমি বললাম, তুমি খুব আগ্রহ করে একজন লেখককে বিয়ে করেছিলে। সেই লেখক কিছু লিখতে পারছেন না।
কোনোদিন পারবেনও না। আমি ছাদ থেকে লাফিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছি। লেখকের সঙ্গে জীবনযাপনের আগ্রহ তারপরেও যদি তোমার থাকে, তুমি অন্য লেখক খুঁজে বের করো। আমি শেষ। আসসালামু আলাইকুম। জীবন সংহারক রাইটার্স ব্লকের কোনো ওষুধ নেই। অ্যান্টিবায়োটিক বা সালফার ড্রাগ কাজ করে না। তবে সিমটোম্যাটিক চিকিৎসার বিধান আছে। সিমটোম্যাটিক চিকিৎসায় লেখককে অতি দ্রুত তিনি যে পরিবেশে বাস করেন সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। তার প্রিয়জনরা সবাই তার আশেপাশে থাকবেন। তবে লেখালেখি বিষয়ে কেউ তার সঙ্গে কোনো কথা বলতে পারবেন না। লেখকদের সঙ্গে কোনো বিষয়েই কেউ তর্কে যাবেন না। তিনি যা বলবেন গোপাল বড়ই সুবোধ বালকের মতো তাতে সায় দেবে। আমার লেখক ব্লক দূর করার ব্যবস্থা হলো। প্রধান উদ্যোগী অন্নপ্রকাশের মাঝার। আমার এই অসুখে সেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আমি বই না লিখলে সে ছাপবে কি? সামনেই 21শে বইমেলা। মাঝার একদিন সকালবেলা অনেক ভনিতার শেষে বলল, আমি জানি আপনি দেশের বাইরে যেতে চান না, চলুন না ঘুরে আসি। আপনি লেখালেখি করতে পারছেন না, এটা কোনো ব্যাপার না। সারা জীবন লেখালেখি করতে হবে তাও তো না। এক জীবনে যা লিখেছেন যথেষ্ট। এমনি একটু ঘুরে আসা, আপনি হ্যাঁ বললে খুশি হব। আমি বললাম হ্যাঁ। আনন্দে মাঝারের কালো মুখ বেগুনি হয়ে গেল। হিসাব মতো তার মুখে 32টা দাঁত থাকার কথা। সে কিভাবে যেন 40টা দাঁত বের করে হেসে ফেলল। হুমায়ুন ভাই, কোথায় যেতে চান বলুন? ইন্দোনেশিয়ার বালি, মালয়েশিয়ার জেন্টিং, থাইল্যান্ডের পাতায়া, ফুকেট, মরিশাস, মালদ্বীপ। আমি বললাম ড্রাগন দেখতে ইচ্ছে করছে, চীনে যাব। মাঝারের মুখের উজ্জ্বল্য সামান্য কমল। সে আমতা আমতা করে বলল, চীনে এখন ভয়ঙ্কর ঠান্ডা, টেম্পারেচার 0-এরও নিচে। আমি আগের চেয়েও গম্ভীর গলায় বললাম, চীন। মাঝারের মনে পড়ল রাইটার্স ব্লকের রোগীর সব কথায় সায় দিতে হয়। সে বলল, অবশ্যই চীন। আমরা গরম দেশের মানুষ, ঠান্ডা কি জানি না। হাতে কলমে ঠান্ডা শেখার মধ্যেও মজা আছে। হঠাৎ করে আমার মাথায় চীন কেন এলো বুঝতে পারলাম না। এমন না যে আমি চীন দেখিনি। 15 বছর আগে একবার গিয়েছিলাম, প্রায় 1 মাস ছিলাম। চীন দেশের নানান অঞ্চলে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই দেশে আরেকবার না গিয়ে অন্য কোথাও যাওয়া যেত, কিন্তু আমার মাথায় বাচ্চাদের মতো ঘুরছে চীন, চীনের ড্রাগন। সফর সঙ্গীর দীর্ঘ তালিকা তৈরি হলো। রাইটার্স ব্লক ব্যাধিতে আক্রান্ত রোগীকে একা ছাড়া যাবে না, তার চারপাশে বন্ধুবান্ধব থাকতে হবে। আমার সফর সঙ্গীরা হলেন 1. চ্যালেঞ্জার এবং চ্যালেঞ্জার পত্নী। চ্যালেঞ্জার একজন অভিনেতা। বেচারা একদিন নুহাস চলচ্চিত্রে নাটকের শুটিং দেখতে এসেছিল। নাপিতের এক চরিত্রে কাউকে অভিনয় করার জন্য পাচ্ছিলাম না। তাকে ধমক দিয়ে জোর করে নামিয়ে দিলাম। আজ সে বিখ্যাত অভিনেতা। শুনেছি বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে তার সম্মানই সর্বোচ্চ। চ্যালেঞ্জার পত্নী স্কুল শিক্ষিকা। স্বামীর প্রতিভায় তেমন মুগ্ধ না, তবে স্বামীর নানাবিধ যন্ত্রণায় কাতর। 2. কোমল কোমল পত্নী এবং কন্যা আরিয়ানা। কোমলও আমার নাটকের অভিনেতা। ডায়ালগ ছাড়া অভিনয়ে সে অতি পারঙ্গম। ডায়ালগ দিলেই নানা সমস্যা, তোতলামি, মুখের চামড়া শক্ত হয়ে যাওয়া, হাত পা বেঁকে যাওয়া শুরু হয়। সে আমার নাটকে অতি দক্ষতার সঙ্গে রাইফেল কাঁধে নিয়ে মুক্তিযোদ্ধা, পাকিস্তান আর্মির সেপাই, পথচারী, দুর্ভিক্ষে মৃত লাশের ভূমিকা করেছে। এই মহান অভিনেতা অভিনয়ের জন্য কোনো সম্মানই দাবি করেন না। ডেড বডির ভূমিকায় তিনি অনবদ্য।
ডেডবডির ভূমিকায় এক বটগাছের নিচে তিনি 2.5 ঘন্টা হাঁ করে পড়েছিলেন। এর মধ্যে মুখে পিঁপড়া ঢুকেছে, কামড় দিয়ে তার জিহ্বা ফুলে ফেলেছে, তিনি নড়েননি। কোমল পত্নীর নাম লিজনা, একসময় স্কুলে শিক্ষকতা করতেন। অভিনেতার স্বামীর পেছনে সময় দিতে গিয়ে স্কুল ছেড়েছেন। এখন তার প্রধান কাজ অভিনেতা স্বামীর কস্টিউম গুছিয়ে দেওয়া। এই দম্পতির একমাত্র কন্যা আরিয়ানার বয়স 4, পরি শিশুর চেয়েও সুন্দর। পুরো চায়না ট্রিপে আমার অনেকবারই ইচ্ছা করেছে মেয়েটির মাথায় হাত বুলিয়ে আদর করি। নিজের ছেলে মেয়ে ছাড়া অন্য কোনো ছেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করার অভ্যাস নেই বলে করা হয়নি। 3. মাঝার পত্নী, তাদের শিশুপুত্র অমিয় এবং টমিও। মাঝারের একটি পরিচয় আগেই দিয়েছি। তার চেয়ে সবচেয়ে বড় পরিচয়, সেও আমার নাটকের একজন অভিনেতা। তার 1 মিনিটের একটি দৃশ্য আমি পুরো একদিন শুট করার পর ফেলে দিয়ে বাসায় চলে আসি। পরের দিন আমার হয়ে শাওন সেই দৃশ্য শুট করতে যায়। আমি নিশ্চিত ছিলাম সে পারবে। সে আমার মতো অধৈর্য না, তার ধৈর্য বেশি। সে 1 মিনিটের এই দৃশ্য শুট করতে 1.5 দিন সময় নেয়। শুটিং শেষ করে ক্লান্ত এবং বিধ্বস্ত হয়ে বাসায় ফিরে আসে। আমি জিজ্ঞেস করলাম, মাঝার কেমন করেছে? সে খড়খড়ে গলায় বলেছে, তুমি জানো না সে কেমন করেছে? সব বন্ধু বান্ধবকেই অভিনেতা বানাতে হবে? আমি এখনো আশাবাদী, কারণ আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জুয়েল রানা আমাকে বলেছে যে মাঝার স্যারের না সূচক মাথা নাড়া এবং হ্যাঁ সূচক মাথা নাড়া খারাপ হয়নি, প্রায় ন্যাচারাল মনে হয়েছে। মাঝার পত্নী স্বর্ণা সিলেটের মেয়ে, মা স্বভাবের মেয়ে, মাতৃভাব অত্যন্ত প্রবল। দীর্ঘদিন ধরে তাকে চিনি। তার মুখ থেকে এখনো কারো প্রসঙ্গে একটি মন্দ কথা শুনিনি। স্বর্ণা স্বামীর অভিনয় প্রতিভায় মুগ্ধ। স্বামীর প্রথম অভিনয়ের দিন সে মানতের রোজা রেখেছে। শাহজালাল সাহেবের দরগায় বিশেষ মোনাজাতের ব্যবস্থা করেছে। এই দম্পতির একমাত্র পুত্র সন্তান অমিয়। নামটা রেখেছেন অভিনেতা আসাদুজ্জামান নূর। মাঝার পুত্রের নামের জন্য আমার কাছে প্রথম এসেছিল। আমি নাম রেখেছিলাম অরণ্য। মাঝার এই নাম রাখিনি, কারণ এই নামের একটা বাচ্চাকে সে চেনে। সেই বাচ্চা খুবই দুষ্ট প্রকৃতির। অরণ্য নাম রাখলে বাচ্চা বন্য স্বভাবের হয়ে যেতে পারে। যে যার নিন্দে তার দুয়ারে বসে কান্দে। আমাদের অমিয় বয়স 4, মাশাল্লাহ অতি দুষ্ট প্রকৃতির হয়েছে। তার সঙ্গে খেলতে এসে তার হাতে মার খায়নি এমন কোনো শিশু নেই। কামড় দিয়ে রক্ত বের করার বিষয়েও সে ভালো দক্ষতা দেখাচ্ছে। এই দিকে সে আরো উন্নতি করবে বলে সবারই বিশ্বাস। বেইজিংয়ের ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টের বার্গার খাওয়ার সময় সে ফ্লাইং কিক দিয়ে 2 চাইনিজ বাচ্চাকে একই সঙ্গে ধরাশায়ী করে রেস্টুরেন্টের সবার প্রশংসাসূচক দৃষ্টি লাভ করেছে। তার বিষয়ে একটা গল্প এখনই বলে নেই, পরে ভুলে যাব। আমি কোনো একটি পত্রিকায় ইন্টারভিউ দিচ্ছি। বিষয়বস্তু বাংলাদেশের ছোট গল্পের ভবিষ্যৎ। অতি জটিল বিষয়। যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি কঠিন কঠিন সব প্রশ্ন করছেন, যার উত্তর আমি জানি না। মোটামুটি অসহায় বোধ করছি। আমার পাশে নিরীহ মুখ করে অমিয় বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে ইন্টারভিউ নামক বিষয়টাতে যথেষ্ট মজা পাচ্ছে। প্রশ্নকর্তা জিজ্ঞেস করলেন, এখন একটু বলুন বাংলাদেশের কোন কোন গল্পকার কাফফাকে অনুসরণ করেন। উত্তরের জন্য আমি আকাশ পাতাল হাতড়াচ্ছি। এমন সময় আমার গালে প্রচন্ড এক চড়। আমি প্রায় পড়ে যাবার মতো অবস্থা। প্রথমে ভাবলাম প্রশ্নকর্তা আমার মোড়টায় বিরক্ত হয়ে চড় লাগিয়েছেন। ধাতস্থ হয়ে বুঝলাম প্রশ্নকর্তা না, চড় দিয়েছে অমিয়। আমি উত্তর দিতে দেরি করায় সে হয়তো বিরক্ত হয়েছে।
প্রশ্নকর্তা ভীত গলায় বলল, স্যার, এই ছেলেকে। আমি বললাম, অন্যদিন পত্রিকার সম্পাদক মাঝারুল ইসলামের ছেলে। সে বলল, আপনাকে মারল কেন? আমি বললাম, ছেলে তার বাবার মতো হয়েছে, সাহিত্য পছন্দ করে না, সাহিত্য বিষয়ক কোনো আলোচনাও পছন্দ করে না। ইন্টারভিউ এ পর্যন্ত থাক। জি আচ্ছা, থাক। এত সহজে প্রশ্নকর্তা যে তার ইন্টারভিউ বন্ধ করল, তার আরেকটি কারণ, ইতিমধ্যে অমিয় প্রশ্নকর্তার ক্যামেরার উপর ঝাঁপ দিয়ে পড়েছে। ক্যামেরা নিয়ে দুইজনের টানাটানি শুরু হয়েছে। অমিয়র চর খেয়ে আমি তেমন কিছু মনে করিনি, তার কারণ সে আমাকে ডাকে বুবধু। বুবধুর অর্থ বন্ধু। বন্ধু বলতে পারে না বলেই বুবধু। একজন বন্ধু আরেকজন বন্ধুর গালে চড়থাপ্পড় মারতেই পারে। ও আচ্ছা, টমিওর কথা বলা হয়নি। অমিয়র ভাই টমিও মায়ের পেটে, তার এখনো জন্ম হয়নি। সে মায়ের পেটে করে বেড়াতে যাচ্ছে। 4. স্বাধীন খসরু, অভিনেতা। সে আমাদের সঙ্গে যাচ্ছে না, কারণ সে আছে ইংল্যান্ডে। তার সঙ্গে কথা হয়েছে সে সরাসরি ইংল্যান্ড থেকে বেইজিংয়ে চলে আসবে। সে অভিনয় শিখেছে লন্ডন স্কুল অব ড্রামা থেকে, যে স্কুল পৃথিবীর অনেক বড় বড় অভিনেতার জন্ম দিয়েছে। উদাহরণ, এলিজাবেথ টেইলর, পিটার ওটুল। সে ইংল্যান্ডের সব ছেড়ে ছুড়ে বাংলাদেশে চলে এসেছে শুধুমাত্র অভিনয়ের আকর্ষণে। আমার সব নাটকেই তাকে দেখা যায়। সে নাম করেছে তারা তিনজনের একজন হিসেবে। দেশের বাইরে তার জনপ্রিয়তা ঈর্ষণীয়। তাকে নিয়ে একবার আমেরিকার নিউ ইয়র্ক শহরে গিয়েছিলাম। বাঙালি সমাজ তার উপরে ঝাঁপিয়ে পড়ল। আনন্দময় দৃশ্য। ছেলে হিসেবে সে অতিমাত্রায় আবেগপ্রবণ। অতি তুচ্ছ কারণে সে ভেউ ভেউ করে কাঁদছে। এটি নিত্যদিনকার দৃশ্য। তার গত জন্মদিনে আমরা তাকে নরসিংদীর বিশাল এক গামছা উপহার দিয়েছি। উপহারপত্রে লেখা, পবিত্র অশ্রুজল মোছার জন্যে। 5. শাওন ও লীলাবতী। শাওনকে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, তার প্রতিভাতেই সে দীপ্ত। হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী পরিচয় অবশ্যই তার জন্য সুখকর নয়। লীলাবতীর পরিচয় দেওয়া প্রয়োজন। লীলাবতী তার গর্ভে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে থাকা কন্যা। গত 5 মাস ধরে সে মায়ের পেটের অন্ধকারে বড় হচ্ছে। মার সঙ্গে সেও চিনে যাচ্ছে। তার ভ্রমণ অতি আনন্দময়। সে বাস করছে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ঘরে। সে ঘর অন্ধকার হলেও মায়ের ভালোবাসায় আলোকিত। ভ্রমণ বিষয়ে শাওনের উৎসাহ সীমাহীন। যেখানে ঘরের বাইরে পা ফেলতে পারলেই সে খুশি, সেখানে সে যাচ্ছে চীনে। মিং ডায়ানেস্টিক সভ্যতা দেখবে, চীনের প্রাচীর দেখবে। দেশের ভেতর সে আমাকে নিয়ে ঘুরতে পারে না। প্রধান কারণ, দোকানে দোকানে জিনিসপত্র দেখে বেড়ানো আমার স্বভাব না। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আমার অপছন্দ। তারপরেও কোথাও কোথাও যাওয়া হয়। লোকজন তখন তার দিকে যে মায়া মায়া দৃষ্টিতে তাকায় তা না। লোকজনের দৃষ্টিতে থাকে, হুমায়ুন আহমেদ নামক ভালো মানুষ লেখককে কুহক মায়ায় তুমি মুগ্ধ করেছ, তুমি কুহকিনী। দেশের বাইরে তার এই সমস্যা নেই। আমাকে পাশে নিয়ে কোনো রেস্টুরেন্টে খেতে বসলে কেউ সেই বিশেষ দৃষ্টিতে তাকাবে না। 2-1 হয়তো ভাববে, বাচ্চা একটা মেয়ে বুড়োটার সঙ্গে বসে আছে কেন? এর বেশি কিছু না। এ ধরনের দৃষ্টিতে শাওনের কিছু যায় আসে না। দেশের বাইরে শাওনের ঝলমলে আনন্দময় মুখ দেখতে আমার ভালো লাগে। তবে মাঝে মধ্যে একটা বিষয় চিন্তা করে বুকের মধ্যে ধাক্কার মতো লাগে। আমি 60 বছরের বুড়ো হতে যাচ্ছি। চলে যাবার ঘন্টা বেজে গেছে।
আমার মৃত্যুর পরেও এই মেয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে। সে কি একাকী নিঃসঙ্গ জীবন কাটাবে, নাকি আনন্দময় কোনো পুরুষ আসবে তার পাশে? সে কোনো এক রেস্টুরেন্টে মাথা দুলিয়ে হেসে হেসে গল্প করবে তার সঙ্গে। এই কি হয়েছে শোনো, আমি যখন ছোট ছিলাম তখন না। থাক, এই বিষয় নিয়ে আর না লিখি। 6, পুত্র নুহাশ। না না, সে আমাদের সঙ্গী না। শাওন যেখানে আছে সেখানে সে যাবে কিংবা তাকে যেতে দেওয়া হবে তা হয় না। নুহাশকে আমার সঙ্গে হঠাৎ হঠাৎ দেখা করতে দেওয়া হয়, তবে আমার ঘরে ঢোকার অনুমতি দেওয়া হয় না। সে আসে, গ্যারেজে দাঁড়িয়ে মোবাইলে SMS করে জানায়, বাবা আমি এসেছি। আমি নিচে নেমে যাই। গাড়িতে কিছুক্ষণ এলোমেলোভাবে ঘুরি, মাঝে মধ্যে মাথায় হাত রাখি। সে লজ্জা পায় বলেই চট করে হাত সরিয়ে নেই। তাকে বাসায় নামিয়ে মন খারাপ করে ফিরে আসি। যে পুত্র সঙ্গে যাচ্ছে না তার নাম সফর সঙ্গী হিসেবে কেন লিখলাম? এই কাজটা লেখকরা পারেন। কল্পনায় অনেক সঙ্গী তারা সঙ্গে নিয়ে ঘুরতে পারেন। দীর্ঘ চীন ভ্রমণে অদৃশ্য মানব হয়ে আমার পুত্র আমার সঙ্গে ছিল। একবার ফরবিডেন সিটিতে প্রবল তুষারপাতের মধ্যে পড়লাম। কোমল কোমলের মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, মাঝার তার ছেলেকে নিয়ে। আমি শাওনকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছি। তার পেটে লীলাবতী। পা পিছলে পড়লে বিরাট সমস্যা। হঠাৎ দেখি একটু দূর দিয়ে মাথা নিচু করে নুহাশ হাঁটছে। তার মুখ বিষণ্ণ, চোখ আর্দ্র। আমি বললাম, বাবা আমার হাত ধরো। আমার দায়িত্ব শাওনকে হাত ধরে ঠিকমতো নিয়ে যাওয়া, তোমার দায়িত্ব আমাকে ঠিকমতো নিয়ে যাওয়া। সে এসে আমার হাত ধরল। কল্পনার নুহাশ বলেই ধরল। লেখকরা তাদের কল্পনার চরিত্রদের নিয়ে অনেক কিছু করিয়ে নেয়। লেখক হবার মজা এইখানেই। প্রথম রজনী। ঢাকা থেকে হংকং, হংকং থেকে বেইজিং। প্লেন থেকে নামলাম, এয়ারপোর্টের টার্মিনাল থেকে বের হলাম। একসঙ্গে সবার মাথার চুল খাড়া হয়ে গেল। মেয়েদের চুল বলেই খাড়া হলো না, তবে ফুলে গেল। কারণ সহজ, তাপমাত্রা 0.7 ডিগ্রি নিচে, হাওয়া বইছে। টেম্পারেচারের সঙ্গে যুক্ত হয়েছে চিল ফ্যাক্টর। চিল ফ্যাক্টরের কারণে তাপমাত্রা 0.18-19 ডিগ্রি নিচে চলে যাবার কথা। এই হিসাব কেমন করে করা হয় আগে জানতাম, এখন ভুলে গেছি। কোমল বলল, হুমান ভাই ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আমি বললাম, শুধু মেয়েরা খুশি। বেড়াতে বের হলে সবকিছুতেই তারা আনন্দ পায়, বড়ই আহ্লাদী হয়। শাওন বলল, ঠান্ডাটা যা মজা লাগছে। বাকিরাও তার সঙ্গে গলা মেলালো। তাদেরও নাকি মজা লাগছে। তারা সিগারেট খেলা শুরু করলো। সিগারেট খাওয়ার ভঙ্গি করে ধোঁয়া ফেলে, সঙ্গে সঙ্গে নিঃশ্বাসের জলীয় বাষ্প জমে যায়। মনে হয় বুনকা বোকা ধোঁয়া। বাচ্চারা সবার আগে কাহিল হলো। কারোর হাত মোজা নেই, ঠান্ডায় হাত শক্ত হয়ে গেল। তারা শুরু করলো কান্না। কে তাকায় বাচ্চাদের দিকে? বাচ্চাদের মায়েদের ঠান্ডা নিয়ে আহ্লাদে তখনও শেষ হয়নি। বাংলাদেশ এম্বাসির ফার্স্ট সেক্রেটারি এম্বাসির গাড়ি নিয়ে এসেছেন। তার নাম মনিরুল হক। তিনি আমাদের হয়ে হোটেল বুকিংও দিয়ে রেখেছেন। তার দায়িত্ব আমাদেরকে হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়া। এক গাড়িতে হবে না, আরো কয়েকটা গাড়ি লাগবে। তিনি ব্যস্ত হয়ে চলে গেছেন গাড়ির সন্ধানে। আমরা দুর্দান্ত শীতে থরথর করে কাঁপছি। এম্বাসির বিষয়টা বলি। একজন লেখক বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে যাবে, তার জন্য এম্বাসি গাড়ি পাঠাবে, বাংলাদেশ এম্বাসি এই জিনিস না। লেখক, কবি, সাহিত্যিক, পেইন্টার তাদের কাছে কোনো বিষয় না।
প্রবাসে যেসব বাংলাদেশে বাস করেন তারাও তাদের কাছে কোনো বিষয় না। এমবেসি দেখে বেড়াতে আসা মন্ত্রী মিনিস্টারদের, আমলাদের। এইসব মহামানবরা এমবেসির গাড়ি নিয়ে শপিং করেন। এমবেসির কর্মকর্তারা বাজার সদাইয়ে সহায়তা করেন। পৃথিবীর বাকি দেশগুলির এমবেসির অনেক কর্মকাণ্ডে প্রধান কর্মকাণ্ড তাদের সংস্কৃতির সঙ্গে অন্যদের পরিচয় করিয়ে দেওয়া। এত সময় বাংলাদেশ এমবেসির কর্মকর্তাদের নেই। তাদেরকে নানান স্টেট ফাংশনে ডিনার খেতে হয়, অনেকগুলি পত্রিকা পড়তে হয় দেশে কি হচ্ছে জানার জন্যে। সময়ের বড়ই অভাব। আমি কখনো দেশের বাইরে গেলে এমবেসির সঙ্গে যোগাযোগ করে যাই না। আমার কাছে অর্থহীন মনে হয়। বেইজিংয়ে এমবেসিকে আগেভাগে জানানোর কাজটি করেছে মাঝহার। যে লোক এমবেসি থেকে এসেছেন তিনি যে অ্যাম্বাসেডর কর্তৃক নির্দেশ পেয়ে এসেছেন তাও না। তিনি এসেছেন নিজের আগ্রহে এবং আনন্দে। তিনি লেখক হুমায়ূন আহমেদের অনেক বই পড়েছেন, অনেক নাটক দেখেছেন। লেখককে সামনাসামনি দেখার ইচ্ছাই তার মধ্যে কাজ করেছে। এই সৌভাগ্য আমার প্রায়ই হয়। এমবেসিতে সিরিয়াস কিছু ভক্ত পাওয়া যায়। তারা যে আগ্রহ দেখায় তার জন্যেও সমস্যায় পড়তে হয়। 1996 সালে বিশাল এক দল নিয়ে নেপালের কাঠমান্ডুতে বেড়াতে গিয়েছিলাম। এমবেসিতে মোটামুটি হুলস্থুল পড়ে গেল। এমবেসিতে 3টি ডিনার দিল। কাঠমান্ডুর লেখক শিল্পীদের সঙ্গে আলাপ আলোচনার ব্যবস্থা করল। আমি বিব্রত এবং খানিকটা আনন্দিত। সমস্যা দেখা দিল তারপর যখন বাংলাদেশের এমবেসি আমার এবং আমার দলের পিছনে বিরাট অঙ্কের খরচ দেখালো। খরচের হিসাব চলে গেল জাতীয় সংসদে। শাওনের মা বেগম তাহুরা আলী তখন সংসদ সদস্য। তার কাছেই সংসদের আলোচনার কথা শুনলাম। খুবই লজ্জা পেলাম। কাজেই আমি এমবেসির তরুণ সুদর্শন হাস্যমুখী ফার্স্ট সেক্রেটারিকে শক্তভাবে বললাম, আপনি যে কষ্ট করেছেন তার জন্য ধন্যবাদ, তবে আপনার কাছ থেকে আর কোনো সাহায্য সহযোগিতা আমি নেব না। আপনাদের কারো বাড়িতে ডিনার খাবো না। অ্যাম্বাসেডর সাহেবের সঙ্গে দেখা করব না। মনিরুল হক অতি বিনয়ের সঙ্গে বললেন, আপনি যা বলবেন তাই। মনিরুল হক তার কথা রাখেননি। তিনি তার বাড়িতে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন। সেখানে আমাদের অ্যাম্বাসেডরও উপস্থিত ছিলেন। তিনি আমার সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ, পৃথিবীর সংস্কৃতির চর্চা, ধর্ম নিয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় বিষয়ে আলোচনা করলেন। এই আলোচনায় আমার সফরসঙ্গীরা উপকৃত হয়েছে বলে মনে হয়, কারণ তারা গভীর আগ্রহে আলোচনা শুনল। দেশে ফেরার সময় মনিরুল হক সাহেব কাচুমাচু হয়ে একটা প্রস্তাব দিলেন। অ্যাম্বাসেডর সাহেব ফরেন সেক্রেটারির জন্য উপহার হিসেবে একটা গল্ফ সেট পাঠাবেন। গল্ফ সেটটা অত্যন্ত দামি বিধায় লাগেজে দেওয়া যাচ্ছে না, হাতে করে নিয়ে যেতে হবে। আমরা কি নিয়ে যাব? একবার ঢাকায় পৌঁছলে আমাদের আর কিছুই করতে হবে না। সেক্রেটারি সাহেব লোক পাঠিয়ে নিয়ে যাবেন। আমি গল্ফ সেট কাঁধে করে নিয়ে যেতে খুবই রাজি ছিলাম। আমার সফরসঙ্গীরা বাদ সাধল। তারা মনে করল এতে লেখক হুমায়ূন আহমেদের সম্মানহানি হবে। গল্ফ সেট নেওয়া হলো না। আমাদের পররাষ্ট্র সচিবের কাছে এতদিনে নিশ্চয়ই গল্ফ সেট পৌঁছে গেছে। আশা করি গল্ফে তার যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা মন্ত্রী, সচিব এবং অ্যাম্বাসেডরদের সর্ববিষয়ে উন্নতি কামনা করি। বেইজিংয়ে আমাদের জন্য যে হোটেল ঠিক করা ছিল তার নাম গ্লোরিয়া প্লাজা। চমৎকার হোটেল, সামনেই ক্রিসমাস। এই উপলক্ষে সুন্দর করে সাজানো। বাইরে প্রচণ্ড ঠান্ডা, ভিতরে চমৎকার উষ্ণতা। ডেস্কের চাইনিজ মেয়েরা সুন্দর ইংরেজি বলছে, ব্যবহার আন্তরিক। এক যুগ আগের দেখা চীন এবং বর্তমানের আধুনিক চীনের কোনো মিল নেই। আমাদের হোটেলে দাখিল করে মনিরুল হক সাহেব কয়েকটা টিপস দিলেন।
প্রথম টিপস, কেনাকাটা করতে গেলেই দামাদামি করতে হবে। এখানকার দোকানপাট ইউরোপ আমেরিকার মতো না, যে দাম লেখা থাকবে সেই দামেই সোনামুখ করে কিনতে হবে। চাইনিজ দোকানিরা জিনিসপত্রের গায়ে আকাশ ছোঁয়া দাম লিখে রাখে, কাজেই শুরু করতে হবে পাতাল থেকে। যে বস্তুর গায়ে লেখা 500 ইয়েন, তার দাম বলতে হবে 5 ইয়েন। কিছুক্ষণ দরদাম করার পর 10 ইয়েনে ওই বস্তু পেয়ে যাওয়ার কথা। মেয়েরা আসন্ন দরদামের কথা ভেবে আনন্দে অধীর হয়ে গেল। এই কাজটি মেয়েরা কেন জানি না খুবই আগ্রহের সঙ্গে করে। 4 ঘন্টা সময় নষ্ট করে তারা 100 টাকার জিনিস 95 টাকায় কিনে এমন ভাব করবে যেন তারা চেঙ্গিস খান এইমাত্র এক রাজাকে যুদ্ধে পরাস্ত করেছে। 4 ঘন্টা তাদের কাছে কোনো বিষয় না, 5 টাকা বিষয়। আমি নিজে নিউ মার্কেট কাঁচা বাজারে এক অতি বিত্তবান তরুণীকে পেঁপের দাম 2 টাকা কমানোর জন্য 45 মিনিট দরদাম করতে দেখেছি। বিত্তবান তরুণীর পরিচয় দিলে আপনারা কেউ কেউ চিনতে পারেন। তার নাম মেহের আফরোজ শাওন। তিনি ফিল্মে অভিনয় করেন এবং গান করেন। মনিরুল হক সাহেবের দ্বিতীয় টিপস হলো, এখানে সবকিছুর 2টা নাম, একটা ইংরেজি নাম, একটা চাইনিজ নাম। হোটেল গ্লোরিয়া প্লাজার একটা চাইনিজ নাম আছে। চাইনিজ নাম জানা না থাকলে মহাবিপদ। কোনো ট্যাক্সি ড্রাইভারই ইংরেজি নাম জানে না। মনিরুল হক সাহেবের এই উপদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা না করায় আমি যে বিপদে পড়েছিলাম যথাসময়ে তা বর্ণনা করা হবে। হোটেলের রুমগুলি সবার পছন্দ হলো, শুধু মাঝারের হলো না। তার ধারণা তার নিজের রুম ছাড়া বাকি সবগুলো ভালো। অনেক ঝামেলা করে সে তার রুম পাল্টালো। রাতে সবাইকে নিয়ে খেতে যাব। তখন শুনি বর্তমান রুমটাও মাঝার বদলাবার চেষ্টা চালাচ্ছে, কারণ এই রুমের সবই ভালো, শুধু কমোডের ঢাকনিটায় কালো কালো দাগ। রাত 11টায় দ্বিতীয় দফা রুম বদলানোর পর আমরা খাদ্যের সন্ধানে বের হলাম। কাছেই ম্যাকডোনাল্ড, বার্গার খাওয়া হবে। মেয়েদের মধ্যে আবারও আনন্দের ঝড় বয়ে গেল। আচ্ছা, মেয়েরা সবসময় জাঙ্ক বস্তু পছন্দ করে কেন? জাঙ্ক ফুড, জাঙ্ক স্বামী। একজন ভালো মানুষ স্বামীকে মেয়েরা যত পছন্দ করে তার চেয়ে 10 গুণ বেশি পছন্দ করে জাঙ্ক স্বামী। এই জন্যই কি নারী চরিত্র দেবনা জানন্তি কুত্রাপি মনুষ্যা? শুকনা বার্গার চিবোতে চিবোতে দুঃসংবাদ শুনলাম। হোটেল গ্লোরিয়া প্লাজার নাস্তা বিষয়ক দুঃসংবাদ। প্রতি রুমের একজন ফ্রি নাস্তা খাবে, অন্যজনকে কিনে খেতে হবে। রাতেই দলগতভাবে সিদ্ধান্ত হলো, সকালবেলা প্রতি রুমের স্বামী বেচারা নাস্তা খেতে যাবে। তার দায়িত্ব হবে স্ত্রীর নাস্তা লুকিয়ে নিয়ে আসা। সেদ্ধ ডিম, রুটি, মাখন, কলা পকেটে ঢুকিয়ে ফেলা কোনো ব্যাপারই না। পরের দিন স্ত্রীদের পালা, তারা স্বামীদের নাস্তা নিয়ে আসবে। দারুণ উত্তেজনাপূর্ণ চুরি চুরি খেলার কথা ভেবে আনন্দে সবাই আত্মহারা। আমি ক্ষীণস্বরে আপত্তি করতে গিয়ে ধমক খেলাম। ব্যাপারটাই নাকি প্রচুর ফান আছে। আমি মাথা মোটা বলে ফানটা ধরতে পারছি না। খাবার চুরি এবং বই চুরিতে পাপ নেই, এইসবও শুনতে হলো। পাঠক শুনে বিস্মিত হবেন, পুরুষদের কেউ কোনো চুরি করতে পারেনি। পুরুষদের একজন শুধু একটা কমলা পকেটে নিয়ে ফিরেছে। দ্বিতীয় দিন ছিল মহিলাদের পালা। তারা যে পরিমাণ খাবার চুরি করেছে তা দিয়ে বাকি সবাই 1 সপ্তাহ নাস্তা খেতে পারে। মনস্তত্ত্ববিদ এবং সমাজবিজ্ঞানীরা এই ঘটনা থেকে কোনো সিদ্ধান্তে কি উপনীত হতে পারেন? নিষিদ্ধ নগরের তুষারঝড়, নিষিদ্ধ পল্লীর কথা আমরা সবাই জানি। নিষিদ্ধ পল্লী, রেড লাইট এরিয়া, যেখানে নিশিকন্যারা থাকেন। নগরের আনন্দপ্রেমীরা গোপনে ভিড় করেন। নিষিদ্ধ নগরী কি? নিষিদ্ধ নগরী হল ফরবিডেন সিটি, চাইনিজ ভাষায় ও গং। বেইজিং এর ঠিক মাঝখানে উঁচু পাঁচিলে ঘেরা মিং এবং জিং সম্রাটদের প্রাসাদ। বিশাল এক নগর। প্রজারা কখনো কোনোদিনও
এই নগরে প্রবেশ করতে পারবে না। এমনই কঠিন নিয়ম। এই নগর প্রজাদের জন্য নিষিদ্ধ বলেই নগরীর নাম নিষিদ্ধ নগরী। নগরীতে প্রাসাদ সংখ্যা কত? 800। প্রাসাদে ঘরের সংখ্যা 8000-এরও বেশি। এই নগরীর নির্মাণ শুরু হয় 1406 সনে। 2 লক্ষ শ্রমিক 14 বছর অমানসিক পরিশ্রম করে নির্মাণ শেষ করে। এই নগরের কঠিন পাঁচিল এমনভাবে বানানো হয় যেন কামানের গোলা কিছুই করতে না পারে। সম্রাটরা ধরে নিয়েছিলেন তাদের কঠিন দেয়াল ভেঙে কেউ কোনোদিন ঢুকতে পারবে না। হায়রে নিয়তি! ব্রিটিশ সৈন্যরা 1860 সনে নিষিদ্ধ নগরী দখল করে নেয়। হতভম্ব সম্রাট শুধু তাকিয়ে থাকেন। নিষিদ্ধ নগরের শেষ সম্রাটের নাম পুই। 1912 সনে তাকে সিংহাসন ছাড়তে হয়। শেষ হয় নিষিদ্ধ নগরীর কাল। শেষ সম্রাটকে নিয়ে যে ছবিটি বানানো হয়, দ্য লাস্ট এম্পিরিয়র, সেটা হয়তো অনেকেই দেখেছেন। না দেখে থাকলে দেখতে বলবো, কারণ ছবিটি চীন সরকারের অনুমতি নিয়ে নিষিদ্ধ নগরীর ভিতরেই শুট করা হয়। প্রথম নিষিদ্ধ নগরীর ভেতর 35 মিমি ক্যামেরা ঢুকে। রাজা বাদশাদের বিলাসী জীবন কেমন ছিল তা দেখার আগ্রহ আমি কখনো বোধ করিনি। সব বিলাসের একই চিত্র, সোনা রূপা মণিমাণিক্য, হাজার হাজার রক্ষিতা, পান এবং ভোজন। এর বাইরে কি? কারো গান বাজনার শখ থাকে, কেউ বা ছবি আঁকেন। এখানেই শেষ। সম্রাটদের সমস্ত মেধার সমাপ্তি নারী এবং সুরায়। প্রথমবার নিষিদ্ধ নগরীতে ঢুকে এমন মন খারাপ হয়েছিল, মনে হচ্ছিল চীনের হতদরিদ্র মানুষদের দীর্ঘ নিঃশ্বাসে বাতাস ভারী হয়ে আছে। রক্ষিতারা যেখানে থাকতো সেখানে গেলাম। একসঙ্গে 3000 রক্ষিতার থাকার ব্যবস্থা। প্রত্যেকের জন্যে পায়রার খুপড়ির মতো খুপড়ি ঘর। কি বিভৎস তাদের জীবন! ইচ্ছে হলে কোনো একদিন কিছুক্ষণের জন্যে এদের একজনকে সম্রাট ডেকে নেবেন, কিংবা নেবেন না। উপহার হিসাবে পাঠাবেন ভিন দেশের রাজা মহারাজাদের কাছে। মুঘল সম্রাটরা বেশ কয়েকবার চীন সম্রাটদের কাছ থেকে রূপবতী চৈনিক মেয়ে উপহার পেয়েছেন। এইসব রূপবতীদের সংগ্রহ করত রাজপুরুষরা। কোনো এক চাষির ঘরে ফুটফুটে মেয়ে হয়েছে। মেয়ে বড় হয়েছে। বাবা মাকে ছেড়ে তাকে চিরদিনের জন্য চলে যেতে হচ্ছে নিষিদ্ধ নগরীর উঁচু পাঁচিলের ভেতর। সেবারে সম্রাটদের সুরাপাত্র এবং পিত্তান দেখেছিলাম। সুরাপাত্র স্বর্ণের থাকবে এটা ধরে নেওয়া যায়। থুথু ফেলার পাত্র সোনার হতে হবে, মণিমাণিক্য খচিত হতে হবে। সম্রাটের থুতু এতই মূল্যবান? যাই হোক, ভ্রমণ প্রসঙ্গে যাই। আমি দলবল নিয়ে নিষিদ্ধ নগরীতে ঢুকলাম। ছোট্ট বক্তৃতা দিলাম, অনেক মিউজিয়াম আছে, তোমরা দেখতে পারো। দেখার কিছু নেই। কোন সোনার পাত্রে রাজা থুথু ফেলতেন, কোন হীরা মণিমাণিক্যের টাট্টিখানায় হাগু করতেন, তা দেখে কি হবে? তাছাড়া খুব বেশি জিনিসপত্র এখানে নেই। অনেক কিছু লুট করে নিয়ে গেছে ব্রিটিশরা। তারা ব্রিটিশ মিউজিয়ামে সাজিয়েছে। দ্বিতীয় দফায় লুট করা হয়েছে 1947 সালে চিয়াং কাইশেকের নির্দেশে। তিনি সব নিয়ে গেছেন তাইওয়ানে। সেখানকার ন্যাশনাল প্যালেস মিউজিয়ামের বেশিরভাগ জিনিসপত্রই নিষিদ্ধ নগরীর। সম্রাটদের প্রাসাদ দেখেও কেউ কোনো মজা পাবে না। সব একরকম, কোনো বৈচিত্র্য নেই। দোচলা ঘরের মতো ঘর, একটার পর একটা, ঢেউয়ের মতো। আমার নেগেটিভ কথা সফর সঙ্গীদের উপর বিন্দুমাত্র ছাপ ফেলল না। তারা সবাই মুগ্ধ বিস্ময়ে বলল, এ কি দেখছি? এত বিশাল, এত সুন্দর! এটা না দেখলে জীবন বৃথা হতো। পরম করুণাময় আমার সফর সঙ্গীদের উচ্ছ্বাস হয়তো পছন্দ করলেন না। তিনি ঠিক করলেন তার তৈরি সৌন্দর্য দেখাবেন। শুরু হলো তুষারপাত। ধবধবে সাদা তুষার ঝিলমিল করতে করতে নামছে, যেন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জ্যোৎস্নার ফুল।
যেন চাঁদের আলো ভেঙে ভেঙে নিচে নেমে আসছে। মুহূর্তের মধ্যে পুরো নিষিদ্ধ নগর বরফের চাদরে ঢেকে গেল। আমি তাকিয়ে দেখি চ্যালেঞ্জার এবং চ্যালেঞ্জার পত্নী কাঁদছে। আমি বললাম, কাঁদছো কেন? চ্যালেঞ্জার বলল, বাচ্চা দুটাকে রেখে এসেছি, এত সুন্দর দৃশ্য তারা দেখতে পারল না, এই দুঃখে কাঁদছি। স্যার, আমি এই দৃশ্য আর দেখব না, হোটেলে ফিরে যাব। শাওন মূর্তির মতো দাঁড়িয়েছিল। আমি বললাম, ক্যামেরাটা দাও, ছবি তুলে দেই। সে বলল, এই দৃশ্যের ছবি আমি তুলব না, ক্যামেরায় কোনোদিন এই দৃশ্য ধরা যাবে না। অবাক হয়ে দেখি তার চোখেও পানি। সে আমাকে চাপা গলায় বলল, এমন অদ্ভুত সুন্দর দৃশ্য তোমার কারণে দেখতে পেলাম, আমি সারা জীবন এটা মনে রাখব। মেয়েরা আবেগতাড়িত হয়ে অনেক ভুল কথা বলে। আমার কারণে সে যেসব খারাপ অবস্থায় পড়েছে সেই সবই তার মনে থাকবে, সুখ স্মৃতি থাকবে না। মেয়েরা কোনো এক জটিল কারণে দুঃখ স্মৃতি লালন করতে ভালোবাসে। অন্য সফরসঙ্গীদের কথা বলি। মাঝার তুষারপাতের ছবি নানান ভঙ্গিমায় তুলতে গিয়ে পিচ্ছিল বরফে আছাড় খেয়ে পড়েছে। তার দামি ক্যামেরার এইখানেই ইতি। কোমলের কাছে মাঝার হলো গুরুদেব। গুরুদেব আছাড় খেয়েছেন, সে এখনো খায়নি, এটা কেমন কথা? গুরুদেবের অসম্মান। কোমল তার মেয়ে আরিয়ানা সহই গুরুদেবের সামনেই ইচ্ছা করে আছাড় খেয়ে লম্বা হয়ে পড়ে রইল। চীন ভ্রমণ শেষে সবাইকে জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে আনন্দ পেয়েছে কি দেখে। গ্রেট ওয়াল, ফরবিডেন সিটি, টেম্পল অফ হেভেন, সামার প্যালেস। সবাই বলল, নিষিদ্ধ নগরের তুষারপাত। তুষার সন্ধ্যা নিয়ে লেখা রবার্ট ফ্রস্টের প্রিয় কবিতাটি মনে পড়ে গেল। স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। Whose woods these are? I think I know. His house is in the village though. He'll not see me stopping here to watch his woods fill up with snow. My little horse must think it queer to stop without a farmhouse near. Between the woods and frozen lake, the darkest evening of the year. He gives his harmless bells a shake to ask if there is some mistake. The only other sounds the sweep of easy wind and downy flake. The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. দীর্ঘতম কবরখানা। পৃথিবীর দীর্ঘতম কবরখানার দৈর্ঘ্য কত? 1500 মাইল। আরও লম্বা ছিল 3984 মাইল। বর্তমানে অবশিষ্ট আছে 1500 মাইল। চায়নার বিখ্যাত গ্রেট ওয়ালের কথা বলছি। এই অর্থহীন দেয়াল তৈরি করতে 1 লক্ষের ওপর শ্রমিক প্রাণ হারিয়েছে। দেয়াল না বলে কবরখানা বলাই কি যুক্তিযুক্ত না? অর্থহীন দেয়াল বলছি কারণ যে উদ্দেশ্যে বানানো হয়েছিল মঙ্গলদের হাত থেকে সাম্রাজ্য রক্ষা, সেই উদ্দেশ্য সফল হয়নি। মঙ্গলরা এবং মাঞ্চুরিয়ার দুর্ধর্ষ গোত্র বারবারই দেয়াল অতিক্রম করেছে। গ্রেট ওয়াল বিষয়ে একটি অতি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। পবিত্র কোরআন শরীফের একটি সূরা আছে, সূরা কাহাফ। কাহাফের ভাষ্য অনুযায়ী অনেকে মনে করেন আলেকজান্ডার দ্য গ্রেট এই প্রাচীর নির্মাণ করেন। ওরা বলল, হে জুলকারনাইন, ইয়াজুস ও মাজুস পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে। আমরা এই শর্তে কর দেব যে তুমি আমাদের এই ওদের মধ্যে এক প্রাচীর গড়ে দেবে। জুলকারনাইন স্থানীয় অধিবাসীদের শ্রমেই প্রাচীর তৈরি করে দেন। আলেকজান্ডার দ্য গ্রেট যে আমাদের নবীদের একজন, এই তথ্য কি পাঠকরা জানেন? জুলকারনাইন হলেন আলেকজান্ডার দ্য গ্রেট। চীনের ইতিহাস বলে মোট 5 দফায় প্রাচীর তৈরি হয়।
প্রথম শুরু হয় জিন ডায়ানেস্টির আমলে, যীশু খ্রিস্টের জন্মের 208 বছর আগে। বর্তমানে যে প্রাচীর আছে তা তৈরি হয় সম্রাট হংথো-এর শাসনকালে, মিং ডায়ানেস্টি 1368 সন। শেষ করেন সম্রাট ওয়ানলি, মিং ডায়ানেস্টি 1640। প্রাচীরের গড় উচ্চতা 25 ফিট। 3 লক্ষ শ্রমিকের 300 বছরের অর্থহীন শ্রম। কোনো মানে হয়? কোনো মানে হয় না। মানব সম্পদের এই অপচয় সম্রাটরাই করতে পারেন। রাজা বাদশাদের কাছে সাধারণ মানুষের জীবন সবসময়ই মূল্যহীন ছিল। আমরা আজ যাব দীর্ঘতম কবরখানা দেখতে। চীনের পরিচয় চীনের দেয়াল। সেই দেয়াল দেখা সহজ বিষয় না। আমার সফরসঙ্গীদের আনন্দ উত্তেজনায় টকবক করার কথা। তারা কেমন যেন ঝিমিয়ে আছে, গা ছাড়া ভাব। কারণটা ধরতে পারলাম না। এক পর্যায়ে মাঝার কাঁচোমাচো হয়ে বলল, গ্রেট ওয়াল দেখার প্রোগ্রামটা আরেকদিন করলে কেমন হয়? আমি বললাম, আজ অসুবিধা কি? সে বলল, কোনো অসুবিধা নেই। গতকাল ফরবিডেন সিটি দেখে সবাই টায়ার্ড। আজকে বিশ্রাম করতে পারলে ভালো হতো। মেয়েরা বিশেষ করে কাহিল হয়ে পড়েছে, নড়াচড়াই করতে পারছে না। আমি বললাম, মেয়েরা যেহেতু ক্লান্ত, তারা অবশ্যই বিশ্রাম করবে। গ্রেট ওয়াল পালিয়ে যাচ্ছে না। মাঝারের মুখ আনন্দে ঝলমল করে উঠল। একই সঙ্গে মেয়েদের মুখেও হাসি। একজন বলে ফেলল, দেরি করে লাভ নেই, চলো রওনা দেই। আমি বললাম, তোমাদের না রেস্ট নেবার কথা, যাচ্ছ কোথায়? মেয়েদের মুখপাত্র হিসেবে মাঝার বলল, সিল্ক মার্কেটে টুকটাক মার্কেটিং করবে। মেয়েদের মার্কেটিং মানেই বিশ্রাম। মেয়েরা বিপুল উৎসাহে বিশ্রাম করতে বের হলো। দুপুর 2টা পর্যন্ত এ দোকান থেকে সেই দোকান, 2 তলা থেকে 7 তলা, 7 তলা থেকে 3 তলা, 3 তলা থেকে আবার 6 তলা করে বিশ্রাম করলো। প্রত্যেকের হাত ভর্তি নানান সাইজের ব্যাগ। দুপুরে 10 মিনিটের মধ্যে লাঞ্চ শেষ করে আবার বিশ্রাম পর্ব শুরু হলো। সিল্ক মার্কেটের যত আবর্জনা আছে তার বেশিরভাগ আমরা কিনে ফেললাম। মেয়েরা দরদাম করতে পারছে, এতেই খুশি। কি কিনছে এটা জরুরি না। আমি একবার ক্ষীণস্বরে বললাম, যা কিনছো সবই ঢাকায় পাওয়া যায়। সবাই আমার কথা শুনে এমনভাবে তাকালো যেন এমন অদ্ভুত কথা কখনো তারা শুনেনি। আমি ক্লান্ত এবং হতাশ। রাত 10টার আগে কারো বিশ্রাম শেষ হবে এমন মনে হলো না। বিশ্রাম পর্ব 10টায় শেষ হবে, কারণ সিল্ক রোড বন্ধ হয়ে যাবে। আমি কি করব বুঝতে পারছি না। কিছুক্ষণ মেয়েদের কেনাকাটা দেখলাম। এর মধ্যে এরা কিছু চাইনিজও শিখে নিয়েছে। দোকানি বলছে ই বাই, আড়ালচে, উয়ু। জিজ্ঞেস করলাম, ই বাই হলো 100 আর উয়ু হলো 5। মেয়েদের বিদেশি ভাষা শেখার ক্ষমতা দেখে বিস্মিত হয়ে নিজের মনে কিছুক্ষণ ঘুরলাম। একদিকে শিল্পীদের মেলা বসেছে। একজন হাতের পুরো আঙ্গুলে চাইনিজ ইঙ্ক লাগিয়ে নিমিষের মধ্যে অতি অপূর্ব ছবি বানাচ্ছেন। আমার আগ্রহ দেখে তিনি আমার আঙ্গুলে কালি লাগিয়ে কাগজ এগিয়ে দিলেন। আমি অনেক চেষ্টা করেও কিছু দাঁড়া করতে পারলাম না। শিল্পী যেমন আছে, ভাস্করও আছে। সিল্ক মার্কেটের এক কোনায় দেখি এক চাইনিজ বুড়ো একদলা মাটি নিয়ে বসে আছে। 200 ইয়েনের বিনিময়ে সে মাটি দিয়ে অবিকল মূর্তি বানিয়ে দেবে। তার সামনে 20 মিনিট বসলেই হবে। 20 মিনিট বসে বিশ্রাম নেওয়ার সুযোগ পাওয়া যাবে ভেবেই বসলাম। একজন ভাস্কর কিভাবে কাজ করে তা দেখার আগ্রহ তো আছেই। বৃদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ আমাকে দেখে অতি দ্রুত মাটি ছানতে শুরু করলো। 20 মিনিটের জায়গায় আধা ঘন্টা পার হলো। মূর্তি তৈরি। আমি বললাম, কিছু মনে করো না, মূর্তিটা আমার না, চাইনিজ কোনো মানুষের। মূর্তির চোখ পুতি পুতি, নাক ডাবানো। বুড়ো বলল, তোমার চেহারা তো পুরোপুরি চাইনিজদের মতো। আমি বললাম,
তাই নাকি? বুড়ো বলল, অবশ্যই। আশেপাশের সবাই বুড়োকে সমর্থন করল। আমিও নিশ্চিত হলাম আমার চেহারা চৈনিক। ইতিমধ্যে শাওন চলে এসেছে। তার কাছে ইয়ান যা ছিল সব শেষ। আমাকে যেতে হবে ডলার ভাঙাতে। সে বলল, তুমি চাইনিজ এক বুড়োর মূর্তি হাতে নিয়ে বসে আছো কেন? আমি গম্ভীর গলায় বললাম, চাইনিজ বুড়ো তোমাকে কে বলল? এটা আমার নিজের ভাস্কর্য। উনি বানিয়েছেন। উনি একজন বিখ্যাত ভাস্কর। শাওন বলল, কত নিয়েছে? আমি বললাম, 200 ইয়েন। শাওন বলল, আমাকে ডাকলে না কেন? আমি 25 ইয়েনে ব্যবস্থা করতাম। বলেই সে দেরি করল না, দরাদরি শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই অবাক হয়ে দেখি আমাদের মহান ভাস্কর 30 ইয়েনে শাওনের মূর্তি বানাতে রাজি হয়েছেন। শাওন বলল, তুমি ডলার ভাঙিয়ে নিয়ে আসো, ততক্ষণ উনি আমার মূর্তি বানাবেন। আমার খানিকক্ষণ রেস্টও হবে, পা ফুলে গেছে। ডলার ভাঙিয়ে ফিরে এসে দেখি মহান ভাস্কর চাইনিজ এক মেয়ের মূর্তি বানিয়ে বসে আছেন। শাওন খুশি, মূর্তির কারণে না। শাওন খুশি কারণ মহান ভাস্কর তার মোটা নাককে শাওনের অনুরোধে খাড়া করে দিয়েছেন। চেহারা চাইনিজ মেয়েদের মতো হলো না তো খাড়া হয়েছে। আমরা হোটেলে ফিরলাম রাত 8টায়। কে কি কি কিনলো সব ডিসপ্লে করা হলো। সবার ধারণা হলো তারা যা কিনেছে সেটা ভালো না, অন্যদেরটা ভালো। মাঝারের মুখ হঠাৎ অন্ধকার হয়ে গেল। একটু আসছি বলে সে বের হয়ে গেল। ফিরল রাত 10টায়। শাওন কিছু মুখোশ কিনেছে, যেগুলো সে কিনেনি। মাঝার গিয়েছিল ওইগুলো কিনতে। আমি ঠাট্টা করছি না। সারাদিনের বিশ্রামের কারণে সব মেয়ের পা ফুলে গেল। তারা ঠিক করলো ফুট মাসাজ করাবে। হোটেলের কাছেই বিশাল মাসাজ পার্লার। মাসাজের বিষয়টা এবার দেখছি। এক যুগ আগে মাসাজ পার্লার চোখে পড়েনি। আধুনিক চীনের অনেক রূপান্তরের এটি একটি। আমাদের হোটেল থেকে ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টের দূরত্ব 10 মিনিটের হাঁটা পথ। এর মধ্যে 4টা মাসাজ পার্লার। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, মাসাজ পার্লারে মাসাজ নিচ্ছে চাইনিজরাই। কঠিন পরিশ্রমী চৈনিক জাতি গা টেপাটেপির ভক্ত হয়ে পড়েছে। মাওসে টুংয়ের মাথায় নিশ্চয়ই এই জিনিস ছিল না। রাস্তায় প্রস্টিটিউটরাও নেমেছে। রূপবতী কন্যারা বিশেষ এক ধরনের কালো পোশাক পরে নির্বিকার ভঙ্গিতে ঘুরছে। কেউ তাদেরকে নিয়ে বিব্রত বা চিন্তিত না। এমন একজনের পাল্লায় আমি নিজেও একদিন পড়েছিলাম। ঘটনাটা বলি। বাংলাদেশ এমবেসির ফার্স্ট সেক্রেটারি আমাকে বইয়ের দোকানে নিয়ে যাচ্ছেন। দুইজন গল্প করতে করতে এগোচ্ছি। হঠাৎ কালো পোশাকের এক তরুণী এসে আমার হাত ধরল। আমি বিস্মিত হয়ে তাকালাম। রূপবতী এক তরুণী, মায়া মায়া চেহারা। সে আদুরি গলায় বলল, আমাকে তুমি তোমার হোটেলে নিয়ে চলো, আমি মাসাজ দেব। বলেই চোখে কুৎসিত ইশারা করল। এমন নোংরা ইশারা চোখে করা যায় আমার জানা ছিল না। আমি হতভম্ব। মনিরুল হক ধমক দিয়ে মেয়েটিকে সরিয়ে বিরক্ত গলায় বললেন, বর্তমানে চীনে এই বিষয়টা খুব বেড়েছে। আমি বললাম, পুলিশ কিছু বলে না? মনিরুল হক বললেন, না। পার্ল এসবাকের গুড আর্থের চীন এবং বর্তমান চীন এক না। এই দেশ আরও অনেক দূর যাবে। ক্ষমতায় ও শক্তিতে পাল্লা দেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। মানুষ বদলাবে, মূল্যবোধ বদলাবে। ঘরের দরজা জানালা খুলে দিলে আলো হাওয়া যেমন ঢুকে, কিছু মশামাছিও ঢুকে। মহান চীন তার দরজা জানালা খুলে দিয়েছে। আলো হাওয়া এবং মশামাছি ঢুকছে। মূল গল্পে ফিরে আসি। পরের দিন গ্রেট ওয়াল দেখতে যাবার কথা, যাওয়া হলো না। কারণ সফর সঙ্গীরা যে যার মতো মার্কেটে চলে গেছে। সবাই বলে গেছে 1 ঘন্টার মধ্যে ফিরবে। তারা ফিরল সন্ধ্যায়। প্রত্যেকের হাত ভর্তি ব্যাগ, মুখে বিজয়ীর হাসি। শেষ পর্যন্ত গ্রেট ওয়াল দেখা হলো। সেও এক ইতিহাস।
ব্যবস্থা করলো এক ট্যুর কোম্পানি। তারা গ্রেট ওয়াল দেখাবে, ফাও হিসেবে আরো কিছু দেখাবে ফ্রি। জনপ্রতি ভাড়া $100। সেখানেও দরাদরি। কি বিপজ্জনক দেশে এসে পৌঁছালাম। একবারে আমরা বলছি না, পোষাচ্ছে না বলে চলে যাওয়ার উপক্রম করতেই তারা বলে, একটু দাঁড়াও, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে দেখি। তারা চ্যাউটু করে কিছুক্ষণ কথা বলে, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ম্যানেজমেন্ট আরো $2 করে কমাতে রাজি হয়েছে। শেষ পর্যন্ত $100 ভাড়া কমিয়ে আমরা $30 নিয়ে এলাম। বাচ্চাদের টিকিট লাগবে না, তারা ফ্রি। ট্যুর কোম্পানির রূপবতী অপারেটর নিচু গলায় বলল, তোমাদের যে এত সস্তায় নিয়ে যাচ্ছি, খবরদার এটা যেন কোনো ট্যুরিস্টরা না জানে। জানলে কোম্পানি বিরাট বিপদে পড়ে যাবে। ট্যুর কোম্পানির বাসে ওঠার পর জানলাম ট্যুরিস্টরা যাচ্ছে $20 করে, একমাত্র আমরা $30। অস্ট্রেলিয়ার এক গাধা সাহেব ম্যাম শুধু $100 করে টিকিট কেটেছে। অস্ট্রেলিয়ার সেই গাধা দম্পতির সঙ্গে আমাদের ভালো খাতির হয়েছিল। আমরা একসঙ্গে চাইনিজ হার্বাল চিকিৎসা নিয়েছি, সেই প্রসঙ্গে পরে আসব। কোম্পানির বাস সরাসরি আমাদের গ্রেট ওয়াল নিয়ে গেল না, জেড তৈরির এক কারখানায় এনে ছেড়ে দিল। আমরা যদি জেডের তৈরি কিছু কিনতে চাই, ট্যুর কোম্পানির সঙ্গে জেড কারখানার বন্দোবস্ত করা আছে। ট্যুর কোম্পানি যাত্রীদের এনে এখানে ছেড়ে দেবে, কিছু ব্যবসা বাণিজ্য হবে, বিনিময় কমিশন। পাঠকদের মধ্যে যারা আগ্রার তাজমহল দেখেছেন তারা এই বিষয়টি জানেন। তাজমহল দর্শনার্থীরা সরাসরি তাজ দেখতে পারেন না, তাদেরকে মিনি তাজ বলে এক বস্তু প্রথমে দেখতে হয়। সেখানকার লোকজন সবাই কথাশিল্পী, তাদের কথার জালে মুগ্ধ হয়ে মিনি তাজ কিনতে হয়। সেই মিনি তাজ আজ পর্যন্ত কেউ অক্ষত অবস্থায় বাংলাদেশে আনতে পারেনি। বর্ডার পার হবার আগেই অবধারিতভাবে সেই তাজ ভেঙে কয়েক টুকরা হবেই। জেড এম্পেরিয়াম থেকে কেনাকাটা শেষ করে বাসে উঠলাম। ভাবলাম এইবার বোধহয় গ্রেট ওয়াল দেখা হবে। ঘণ্টাখানেক চলার পর বাস থামল আরেক দোকানে। এটা নাকি সরকার নিয়ন্ত্রিত মুক্তার কারখানা। ঝিনুক চাষ করা হয়, ঝিনুক থেকে মুক্তা বের করে পালিশ করা হয়, নানান কর্মকাণ্ড। একজন মুক্তা বিশেষজ্ঞ সব ট্যুরিস্টকে একত্র করে মুক্তার উপর জ্ঞানগর্ভ ভাষণ দিলেন। মুক্তার প্রকারভেদ, উজ্জ্বল্য এইসব বিষয়ে পরিপূর্ণ জ্ঞানদান করে তিনি ঘোষণা করলেন, এইবার আপনাদের সামনে আমি একটি ঝিনুক খুলব। আপনারা অনুমান করবেন ঝিনুকের ভেতর মুক্তার সংখ্যা কত। যার অনুমান সঠিক হবে তাকে আমাদের পক্ষ থেকে একটা মুক্তা উপহার দেওয়া হবে। এখানেই শেষ না, আপনাদের ভেতর যেসব মহিলা ট্যুরিস্ট আছেন তাদের মধ্যেও প্রতিযোগিতা। সবচেয়ে রূপবতীকেও একটা মুক্তা উপহার দেওয়া হবে। মেয়েদের মধ্যে টেনশন এবং উত্তেজনা, মেকআপ ঠিক করা দরকার, সেই সুযোগ কি আছে? চাইনিজ ভদ্রলোক, চেহারা অবিকল অভিনেতা ব্রুসলির মতো। বড় সাইজের একটা ঝিনুক তুলে আমাকেই প্রথম জিজ্ঞেস করলেন, বলো এর ভেতর কটা মুক্তা? একটা ঝিনুকে একটাই মুক্তা থাকার কথা, এইরকমই তো জানতাম। আমি বললাম একটা। সফর সঙ্গীরা আমাকে নানান বিষয়ে জ্ঞানী ভাবে, তারা মনে করল এইটাই সত্যি উত্তর। প্রত্যেকেই বলল একটা। শুধু বলেই ক্ষান্ত হলো না, জ্ঞানের হাসিও হাসল, যে হাসির অর্থ, কি ধরা তো খেলে, এখন দাও সবাইকে একটা করে মুক্তা। সফর সঙ্গীদের মধ্যে শুধু চ্যালেঞ্জার বলল 17টা। চ্যালেঞ্জারের বোকামিতে আমরা সবাই যথেষ্ট বিরক্ত হলাম। ঝিনুক খোলা হলো, ঝিনুক ভর্তি মুক্তা। মুক্তা গুণা হলো এবং দেখা গেল মুক্তার সংখ্যা 17। কাকতালীয় এই ঘটনার ব্যাখ্যা আমি জানি না। আমি আমার এক জীবনে অনেক কাকতালীয় ঘটনার সম্মুখীন হয়েছি, এটি তার একটি। চ্যালেঞ্জারকে একটা বড়সড় মুক্তা দেওয়া হলো, সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জারের চোখে পানি।
তার চোখের অশ্রুগ্লান্ডে মনে হয় কোনো সমস্যা আছে। সে কারণে এবং সম্পূর্ণ অকারণে চোখ থেকে 1-1.5 লিটার পানি ফেলতে পারে। শ্রেষ্ঠ রূপবতীর পুরস্কার পেল শাওন। সে এমন এক ভঙ্গি করল যেন শেষ মুহূর্তে সে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় রানার্স আপকে পরাজিত করে সোনার মুকুট জিতে নিয়েছে। কোমল তার স্ত্রীর উপর খুব রাগ করল, ধমক দিয়ে বলল, কোথাও বেড়াতে গেলে সাজগোজ করে বের হবে না? ঢাকা থেকে তো দুনিয়ার সাজের জিনিস নিয়ে এসেছ, এখন ঘুরছো ফকিন্নির মতো। মুক্তা বিষয়ক জটিলতা শেষ করে বাস ছুটে চলেছে গ্রেট ওয়ালের দিকে। এক সময় থামল। আমরা কৌতূহলী হয়ে তাকালাম। কোথায় গ্রেট ওয়াল? চাইনিজ হার্বাল মেডিসিনের বিশাল দালান, হার্বাল বিশ্ববিদ্যালয়। এখানে নাকি হার্বাল মেডিসিনের কিংবদন্তি ডাক্তারেরা আমাদের বিনামূল্যে চিকিৎসা করবেন। শুধু ওষুধপত্র নগদ ডলারে কিংবা ক্রেডিট কার্ডে কিনতে হবে। ভেষজ বিশ্ববিদ্যালয়ের সামনে বাস থেমেছে। আমরা হইচই করে নামছি। অমনি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা ছুটে এলেন। চাপা গলায় নিখুঁত ইংরেজিতে বললেন, বিশ্ববিদ্যালয় এলাকা, ক্লাস চলছে, অধ্যাপকরা গবেষণা করছেন, হইচই চলবে না, পিনপাতনিক নৈশব্দ বজায় রাখতে হবে। আমরা গেলাম ঘাবড়ে। মায়েরা নিজেদের বাচ্চাদের মুখ চেপে ধরলেন। এ কি ঝামেলা! রওনা হয়েছি গ্রেট ওয়াল দেখতে, এ কোন চক্করে এসে পড়লাম? বিশ্ববিদ্যালয় কর্মকর্তা আমাদের হলঘরের মতো ঘরে দাঁড় করিয়ে কোথায় যেন চলে গেলেন। হলঘরের চারপাশে নানান ধরনের ভেষজ গাছ, প্রতিটির গায়ে চাইনিজ নাম, বোটানিক্যাল নাম। দুটি গাছ চিনলাম। একটি আমাদের অতি পরিচিত ঘৃতকুমারী, অন্যটা জিনসেং, যৌবন ধরে রাখার ওষুধ। দেয়ালে বিশালাকৃতির ছবি। একটিতে মাও সেতুং ভেষজ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সঙ্গে হ্যান্ডশেক করছেন, অন্য একটিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধানের সঙ্গে হাসি হাসি মুখে কি যেন আলোচনা করছেন। বিদেশি যেসব ছাত্রছাত্রী ভেষজবিদ্যা শিখতে এসেছে তাদের ছবিও আছে। হলঘরের এক প্রান্তে অতি বৃদ্ধ এক চাইনিজের মর্মর পাথরের মূর্তি। ভারতবর্ষের ভেষজ বিজ্ঞানের জনক যেমন মহর্ষি চরক, এই চাইনিজ বৃদ্ধও চৈনিক ভেষজ বিজ্ঞানের জনক। সফর সঙ্গীরা চৈনিক ভেষজ বিজ্ঞানের সামনে নানান ভঙ্গিমায় দাঁড়িয়ে ছবি তুলছে। আমি ভাবছি কখন এই চক্কর থেকে উদ্ধার পাব। মিনিট 5 পার হলো। এক অতি স্মার্ট তরুণী ঢুকল। সে পোশাকে স্মার্ট, ইংরেজি কথা বলায় স্মার্ট। পুরো চীন ভ্রমণে আমার দেখা সবচেয়ে স্মার্ট তরুণী। সে আমাদের একটি সুসংবাদ দিল। সুসংবাদটা হচ্ছে, ভেষজ বিশ্ববিদ্যালয়ের মহাজ্ঞানী চিকিৎসকরা বিনামূল্যে আমাদের শরীরের অবস্থা দেখতে রাজি হয়েছে। আমরা যে অতি দূরদেশ থেকে এখানে এসেছি, ভেষজ চিকিৎসা সম্পর্কে আগ্রহ দেখাচ্ছি, তার কারণে আমাদের প্রতি এই দয়া। আমরা কৃতজ্ঞতায় ছোট হয়ে গেলাম এবং ভেষজ চিকিৎসকদের মহানুভবতায় হলাম মুগ্ধ ও বিস্মিত। আমাদের একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। স্মার্ট তরুণী ব্যাখ্যা করলেন, আধুনিক চিকিৎসাশাস্ত্র, বিশেষ করে অ্যান্টিবায়োটিক কি করে আমাদের জীবনের শক্তি সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। ভেষজ বিজ্ঞানী আমাদের একমাত্র পরিত্রাণ। তিনি জানালেন 3 জন চিকিৎসক একসঙ্গে ঘরে ঢুকবেন। তারা কেউ চৈনিক ভাষা ছাড়া কিছুই জানেন না। সবার সঙ্গে একজন করে ইন্টারপ্রেটার থাকবে। মহান চিকিৎসকরা আমাদের মলমূত্র, কফ কিছুই পরীক্ষা করবেন না। নারী দেখে সব বলে দেবেন। আমরা আবারও অভিভূত। নারী দেখে রোগ নির্ণয় বিষয়ে তারাশঙ্করের বিখ্যাত উপন্যাস আছে আরোগ্য নিকেতন। সেই উপন্যাসের আয়ুর্বেদ শাস্ত্রী কবিরাজ নারী দেখে মৃত্যুব্যাধি ধরতে পারতেন। আমার ভেতর রোমাঞ্চ হলো এই ভেবে যে
উপন্যাসের একটি চরিত্র বাস্তবে দেখব। স্মার্ট তরুণী বললেন, মহান ভেষজবিদদের সম্বন্ধে শেষ কথা বলে বিদায় নিচ্ছি। আধুনিক ডাক্তাররা নাড়ি ধরে শুধু পালস বিট শোনে। আমাদের মহান শিক্ষাগুরু নাড়ি ধরেই হার্ট, লিভার, কিডনি এবং রক্ত সঞ্চালন ধরেন। প্রাচীন চৈনিক চিকিৎসা শাস্ত্রের এই হলো মহত্ব। এই বিদ্যা হারিয়ে যাচ্ছিল, আমাদের ভেষজ বিশ্ববিদ্যালয় তা পুনরুদ্ধার করেছে। আপনারা কি এই আনন্দ সংবাদে হাততালি দিবেন? আমরা মহা উৎসাহে হাততালি দিলাম। স্মার্ট তরুণী হঠাৎ উত্তেজিত হয়ে বললেন, আমাদের মহান চিকিৎসকরা প্রবেশ করছেন, আপনারা যথাযোগ্য সম্মানের সঙ্গে তাদের সঙ্গে আচরণ করবেন, এই আমার বিনীত অনুরোধ। দরবারে মহারাজার প্রবেশের মতো দুই বৃদ্ধ এক বৃদ্ধা প্রবেশ করলেন। দেখেই মনে হচ্ছে তাদের জীবন থেকে রসকস নিঃশেষ হয়ে গেছে, চোখে মুখে ক্লান্তি এবং হতাশা। আমরা সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলাম। তারা তিনজনই বিড়বিড় করে কি যেন বললেন। স্মার্ট তরুণী বললেন, আপনারা তিনজন করে আসুন, আপনাদের কি অসুখ কিছুই বলতে হবে না, ওনারা নাড়ি ধরে সব জানবেন। প্রথমে গেলাম আমি, মাঝার এবং কমল। তিনজনেরই বুক ধড়ফড় করছে, কি না জানি ব্যাধি ধরা পড়ে। বৃদ্ধ ভেষজ মহাজ্ঞানী অনেকক্ষণ আমার নাড়ি ধরে ঝিম ধরে রইলেন, তারপর চোখ খুলে বললেন, হার্টের অসুখ। আমি তার ক্ষমতায় মুগ্ধ হয়ে ঘন ঘন কয়েকবার হাস্যচোখ মাথা নাড়লাম। তিনি বললেন, আগে আমাদের কাছে এলে বুক কেটে চিকিৎসা করার প্রয়োজন হতো না। আমি আরো মুগ্ধ। এই জ্ঞানী বৃদ্ধ নাড়ি ধরে জেনে ফেলেছেন যে আমার বাইপাস হয়েছে। কি আশ্চর্য! বৃদ্ধ বললেন, তোমার রক্ত দূষিত, রক্ত নষ্ট হয়ে গেছে, রক্ত ঠিক করতে হবে। আমি বললাম, আপনি দয়া করে ঠিক করে দিন। সে বলল, স্নায়ুতন্ত্রেও সমস্যা, রক্তের সঙ্গে স্নায়ু ঠিক করতে হবে, আপনি দয়া করে ঠিক করে দিন। সে বলল, আমি প্রেসক্রিপশন দিচ্ছি, 6 মাস ওষুধ খেতে হবে, তোমার সমস্যা মূল থেকে দূর করা হবে। আমি বললাম, ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওষুধগুলি ভেষজ বিশ্ববিদ্যালয়ের ড্রাগ স্টোর ছাড়া কোথাও পাবে না। তোমার ভদ্রতা এবং ভেষজ বিজ্ঞানের প্রতি বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে বিধায় তুমি বিশেষ কমিশনে ওষুধগুলি পাবে। দামটা দিবে ডলারে, ডলার না থাকলে ক্রেডিট কার্ড। আমি ওনার হাতে ক্রেডিট কার্ড তুলে দিলাম। একবার মনে হলো পা ছুঁয়ে সালাম করে ফেলি। ওনার কাছ থেকে বের হয়ে আমি দলের অন্যদের মুগ্ধ গলায় মহান ভেষজ বিজ্ঞানের নারী জ্ঞানের কথা বললাম। কি করে নারীতে হাত দিয়েই তিনি আমার বাইপাসের কথা বলে ফেললেন সেই গল্প। শাওন বলল, তোমার যে বাইপাস হয়েছে এটা বলার জন্যে কোনো ভেষজ বিজ্ঞানী লাগে না, যে কেউ বলতে পারে। আমি বললাম, কিভাবে? শাওন বলল, তোমার বুক যে কাটা এটা শার্টের কলারের ফাঁক দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। যে হাতে নাড়ি ধরা হয়েছে সেই হাতও কাটা, হাত কেটে রগ নেওয়া হয়েছে। আমি থমকে গেলাম। শাওন বলল, তুমি কি ওষুধ কেনার জন্য টাকা পয়সা দিয়েছ? আমি মিনমিন করে বললাম, হ্যাঁ। কত দিয়েছ? এখনো জানি না, ক্রেডিট কার্ড নিয়ে গেছে। শাওন বলল, কি সর্বনাশ! আমি বিড়বিড় করে বললাম, সর্বনাশ তো বটেই। মাঝারের সঙ্গে ডাক্তারের কথাবার্তা এখন তুলে দিচ্ছি। ডাক্তার, তোমার কিডনি প্রায় শেষ, এখন রক্ষা না করলে আর রক্ষা হবে না। মাঝার বলল, বলেন কি? ডাক্তার, তোমার মাথায় চুল যে নেই তার কারণ কিডনি।
মাঝার বলল, আপনার মাথায় তো চুল নেই, আপনারও কি কিডনি সমস্যা? ডাক্তার বলল, চুপ। মাঝার বলল, আপনি আপনার নিজের কিডনির চিকিৎসা কেন করছেন না? ডাক্তার বলল, তোমার যা দেখার দেখেছি, নেক্সট ডে তাকে পাঠাও। মাঝারের নির্বুদ্ধিতার অনেক গল্প আছে। তার বুদ্ধিমত্তার এই গল্পটি আমি অনেকের সঙ্গেই আগ্রহের সঙ্গে করি। কোমলের বেলাতেও দেখা গেল তার রক্ত দূষিত, লিভার অকার্যকর, স্নায়ুতন্ত্রে ঝিমুনি। কোমল জীবন সম্পর্কে পুরোপুরি হতাশ হয়ে পড়ল। সে বলল, আমি যে গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়ি, এখন তার কারণ বুঝলাম। আমার স্নায়ুতন্ত্রেই ঝিমুনি। আমি ছাড়া পুরো দলের কেউ $1 ওষুধও কিনল না। কোমল কিনতে যাচ্ছিল, মাঝারের ধমকে চুপ করে গেল। আমি $400 ওষুধ কিনলাম। অস্ট্রেলিয়ান গাধাটারও নাকি কোমলের মতো সমস্যা, রক্ত দূষিত, লিভার অকার্যকর, স্নায়ুতন্ত্রে ঝিমুনি। সে কিনল $1000 ওষুধ, 6 মাসের সাপ্লাই। $400 ওষুধের এক পুরিয়াও আমি খাইনি। নিজের বোকামির নিদর্শন হিসেবে জমা রেখে দিয়েছি। পাঠকদের জন্য তার একটা ছবি দেওয়া হলো। ভেষজ বৃক্ষ নিয়ে আমার নিজের যথেষ্টই উৎসাহ আছে। নুহাশপল্লীতে যেসব ভেষজ উদ্যান তৈরি করেছি তাতে 240 প্রজাতির গাছ আছে। তারপরও বলছি, এই শতকে এসে পুরনো গাছগাছরায় ফিরে যাওয়ার চিন্তা হাস্যকর। গাছগাছরা থেকেই আমরা আধুনিক ওষুধে এসেছি। বর্তমান চিকিৎসা বিজ্ঞান কঠিন পরীক্ষা নিরীক্ষার বিজ্ঞান। শত শত বৎসরের সাধনায় এই বিজ্ঞান বর্তমান পর্যায়ে এসেছে। এখান থেকে আরও অনেক দূর যাবে। একে অগ্রাহ্য করার দুঃসাহস কারোরই থাকা উচিত নয়। প্রাচীন চৈনিক ভেষজ বিজ্ঞান সম্রাটদের পৃষ্ঠপোষকতায় ফুলে ফেঁপে উঠেছিল। সম্রাটরা পৃষ্ঠপোষকতা করেছেন নিজেদের স্বার্থে। তারা চেয়েছেন অমরত্ব, ভোগ করার ক্ষমতা। প্রাচীন ভেষজ বিজ্ঞান সম্রাটদের অমরত্বের ওষুধ দিতে পারেনি, চিরস্থায়ী যৌবনের ওষুধও দিতে পারেনি। আমার ধারণা আধুনিক চিকিৎসা বিজ্ঞান কোনো একদিন পারবে। চেঙ্গিস খাঁর সঙ্গে চীন দেশীয় 4 জন ভেষজ বিজ্ঞানীর সাক্ষাৎকার বিষয়ক একটি গল্প বলি। চেঙ্গিস খাঁ বৃদ্ধ এবং অশক্ত, মৃত্যুভীতি ঢুকে গেছে। তিনি মৃত্যু নিবারক ওষুধ চান। অর্থ যা প্রয়োজন তার চেয়েও বেশি দেওয়া হবে, ওষুধ চাই। বার্ধক্য রোধ করতে পারে এমন ওষুধ কি পাওয়া যাবে? চেঙ্গিস খাঁ বললেন, পারবেন আপনারা বানিয়ে দিতে? 4 জনের মধ্যে 3 জনই বললেন, অবশ্যই পারব। বিশেষ বিশেষ লতা গুল্ম আছে, সময় লাগবে। এক একগুলো এক এক সময়ে জন্মায়। তবে পারব, না পারার কিছু নেই। শুধু একজন বললেন, জরা ও মৃত্যু জীবনের স্বাভাবিক পরিণতি, একে কিছুতেই আটকানো যাবে না। চেঙ্গিস খাঁ সেই চিকিৎসককে বললেন, ধন্যবাদ। বাকি 3 জনের মৃত্যুর আদেশ দিলেন। ভালো কথা। আমরা যে 3 জনের পাল্লায় পড়েছিলাম তারা কোন দলের? পুরনো প্রসঙ্গে ফিরে যাই। $400 ওষুধের বস্তা হাতে নিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি আবার সত্যি সত্যি গ্রেট ওয়ালের কাছে এনে রাখল। সবার মনে আনন্দ, শুধু আমার এবং কোমলের মন ভালো না। কোমলের মন ভালো নেই কারণ মাঝারের চোখ রাঙানির কারণে তার চিকিৎসা হয়নি। আমার মন ভালো নেই কারণ আমার চিকিৎসা হয়েছে। সফর সঙ্গীরা হৈ হৈ করে গ্রেট ওয়ালে ছোটাছুটি করছে। তাদের ক্যামেরা বিরামহীনভাবে ক্লিক ক্লিক করছে। গ্রেট ওয়াল না, গ্রেট ওয়ালের পাশে তাদেরকে কেমন দেখাচ্ছে এটা নিয়েই তারা চিন্তিত। সবাইকেই অন্যরকম লাগছিল। দিন শেষের সূর্যের আলো পড়েছে তাদের মুখে।
বিশাল গ্রেট ওয়াল দিগন্তে মিশে আছে, মনে হচ্ছে বিশাল এক নদী। দৃশ্যটা একই সঙ্গে সুন্দর এবং মন খারাপ করিয়ে দেওয়ার মতো। গ্রেট ওয়ালের এক কোনায় দেখি দানবের মতো সাইজের এক মঙ্গোলিয়ান ঘোড়া দাঁড়িয়ে আছে। ঘোড়ার মালিক ইয়েনের বিনিময়ে দর্শনার্থীদের ঘোড়ায় চড়াচ্ছেন। গ্রেট ওয়াল দেখে যেমন মুগ্ধ হয়েছি, ঘোড়া দেখে তেমন মুগ্ধ হলাম। যেন পাথরে তৈরি ভাস্কর্য, নিঃশ্বাস ফেলছে না এমন অবস্থা। আমি 1 ঘন্টার চুক্তি করে ঘোড়ায় চড়ে বসলাম। কোমল ছুটে এসে বলল, এ কি হুমান ভাই, ঘোড়ায় বসে আছেন কেন? আমি বললাম, ঘোড়া আমার অতি পছন্দের একটি প্রাণী। নুহাসপল্লীতে আমার 2টা ঘোড়া ছিল। সে বলল, সবাই গ্রেট ওয়ালে ছুটাছুটি করছে, আর আপনি ঝিম ধরে ঘোড়ায় বসে আছেন, এটা কেমন কথা? আমি নামলাম না, বসেই রইলাম। দুর্ধর্ষ মঙ্গলরা ঘোড়ার পিঠে চড়ে যখন ছুটে যেত, তখন তাদের কেমন লাগতো ভাবতে চেষ্টা করলাম। পাখি উড়ে চলে গেলে পাখির পালক পড়ে থাকে, মঙ্গলরা নেই, তাদের ভগ্ন স্বপ্ন পড়ে আছে। ট্যুরিস্টের চোখে। ট্যুরিস্টদের দেশ ভ্রমণের কিছু নিয়ম আছে। তারা প্রতিটি দর্শনীয় জায়গায় যাবে, যা দেখবে তাতেই মুগ্ধ হবে। মুগ্ধ না হয়ে উপায় নেই, টাকা পয়সা উসুল করার ব্যাপার আছে। মুগ্ধ হওয়া মানে পয়সা উসুল হওয়া। প্রতিটি দর্শনীয় স্থানে তারা কতক্ষণ থাকবে তারও নিয়ম আছে। ক্যামেরায় যতক্ষণ ফিল্ম আছে ততক্ষণ। ফিল্ম শেষ হয়ে যাওয়া মানে দেখা শেষ। আজকাল ডিজিটাল ক্যামেরা বের হয়ে নতুন যন্ত্রণা হয়েছে। এইসব ক্যামেরায় ফিল্ম লাগে না, যত ইচ্ছা ক্যামেরায় ক্লিক ক্লিক করে যাও। আমরা বেইজিংয়ের দর্শনীয় স্থান সবই দেখে ফেললাম। গ্রীষ্মপ্রাসাদ, সামার প্যালেস। ইউনেস্কো 1998 সনে সামার প্যালেসকে ওয়ার্ল্ড হেরিটেজের লিস্টে স্থান দিয়েছে। গ্রীষ্মপ্রাসাদ দেখে সবাই মুগ্ধ। মুগ্ধ হবারই কথা। সম্রাটরা রাজকোষ ঢেলে দিয়েছেন নিজের গ্রীষ্মপ্রাসাদ বানাতে। সম্রাটরা গরমে কষ্ট করবেন তা কি করে হয়? গরমের সময় কিউমিং লেকের সুশীতল হাওয়া ভেসে আসে, কি শান্তি। বিকেলে সম্রাট বা সম্রাট পত্নীর লেকের পাশে হাঁটতে ইচ্ছে হতে পারে। তার জন্য তৈরি হলো হাঁটার পথ, লং করিডোর। অর্থের কি বিপুল অর্থহীন অপচয়। সম্রাট পত্নী লেকের হাওয়া খাবেন, সহজ ব্যাপার না। সম্রাট পত্নীর কথা লিখলাম কারণ গ্রীষ্মপ্রাসাদ সম্রাট পত্নী ডাওয়াজার সিংহির শখ মেটানোর জন্য 1807 সনে বানানো হয়। পাঠকরা কি অনুমান করতে পারবেন গ্রীষ্মপ্রাসাদের মূল অংশ কোনটা? মূল অংশ দীর্ঘজীবী ভবন, যেখানে সম্রাট এবং সম্রাট পত্নীর দীর্ঘজীবনের জন্য মন্ত্র পাঠ করতে হয়। দীর্ঘদিন বেঁচে না থাকলে কে ভোগ করবে? সম্রাটদের জীবনের মূল মন্ত্র তো একটাই, ভোগ। গ্রীষ্মপ্রাসাদে আমার কাছে ভালো লেগেছে মার্বেলের বজরা। অতি দামি মার্বেলে বিশাল এক বজরা বানিয়ে পানিতে ভাসানোর বুদ্ধি কার মাথায় এসেছিল এটা এখন আর জানা যাবে না। যার মাথায় এসেছিল তার কল্পনা শক্তির প্রশংসা করতেই হয়। আগেই বলেছি আমরা বেড়াতে গেছি শীতকালে। কিউমিং লেকের পুরোটাই তখন জমে বরফ। দেখে মনে হবে বরফের জমাট সমুদ্র। সেখানে ছেলেমেয়েরা মনের আনন্দে দৌড়াচ্ছে। শাওনের শখ হলো বরফের উপর হাঁটবে। সে বলল, আমি জীবনে এই প্রথম লেক জমে বরফ হতে দেখলাম, এর উপর হাঁটবো না? তাকে আটকালাম। সে বরফের লেকে নামলেই অন্য সব মেয়েরা নামবে, তাদের সঙ্গে বাচ্চারা নামবে, এবং অবধারিতভাবে আছাড় খেয়ে কেউ না কেউ কোমর ভাঙবে। শাওন এবং স্বর্ণা দুইজনই সন্তান সম্ভবা।
তাদের পেটের সন্তানরা মায়ের আছাড় খাওয়াকে ভালোভাবে নেবে এরকম মনে করার কারণ নেই। এদিকে অমিও খুবই যন্ত্রণা করছে। বানরের মতো বাবার গলা ধরে ঝুলে আছে তো আছেই, উদ্ভট উদ্ভট আবদারও করছে। তার আবদারে আমরা সবাই মহাবিরক্ত, শুধু মাঝার খুশি। তার ধারণা এতে ছেলের বুদ্ধিমত্তা প্রকাশ পাচ্ছে। অমিয়র উদ্ভট আবদারের নমুনা দেই। পাথরের বজরা দেখে সে ঘোষণা করল এই বজরায় চড়ে সে ঘুরবে, কাজটা এক্ষুনি করতে হবে। মাঝার আনন্দিত গলায় আমাকে বলল, ছেলের বুদ্ধি দেখেছেন হুমায়ুন ভাই? পুরো বজরা পাথরের তৈরি, অথচ ছেলে দেখা মাত্র বুঝে ফেলেছে এটা পানিতে ভাসে। এক চাইনিজ শিশু আমাদের দেশের হাওয়াই মিঠাই টাইপ একটা খাবার খেতে খেতে যাচ্ছিল। হঠাৎ অমিয় ছো মেরে তার হাত থেকে এটা নিয়ে নিজে খেতে শুরু করলো। আমরা সবাই বিব্রত, শুধু মাঝারের মুখে গর্বের হাসি। মাঝার আমাকে বলল, আমার ছেলের অধিকার আদায়ের চেষ্টাটা দেখে ভালো লাগছে। সাহসী ছেলে, অন্য একজন খাচ্ছে, আমি কেন খাবো না? এটাই তার স্পিরিট, মাশাল্লাহ। আমাদের দলে দুটা শিশু, অতি দুষ্ট অমিয়, অতি শিষ্ট আরিয়ানা। মজার ব্যাপার হচ্ছে, পুরো চায়না ট্রিপে দেখেছি চাইনিজ তরুণীরা অমিয়কে নিয়ে মহাব্যস্ত। তারা আরিয়ানার দিকে ফিরেও তাকাচ্ছে না। কত মেয়েই না ছো মেরে অমিয়কে কোলে তুলল, কত না আদর, চকলেট গিফট, লজেন্স গিফট। অথচ পাশেই পরিশিশুর মতো আরিয়ানা মন খারাপ করে দাঁড়িয়ে। মূল বিষয়টা পুরুষ সন্তানের প্রতি চাইনিজদের গভীর প্রীতি। আধুনিক চায়নায় একটির বেশি সন্তান নেওয়া যাবে না, আইন কঠিন। সেই একটি সন্তান সবাই চায় পুত্র, কন্যা নয়। যাদের ভাগ্যে কন্যা জোটে তারা কপাল চাপড়ায় এবং অন্যের পুত্র সন্তানের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দুঃখজনক পরিস্থিতি। এই পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। আল্ট্রাসোনোগ্রাফির কারণে গর্ভবতী মায়েরা আগেই জেনে যাচ্ছেন সন্তান ছেলে না মেয়ে। যখনই জানছেন মেয়ে, গর্ভ নষ্ট করে ফেলছেন। পরের বার যদি পুত্র হয় তখন দেখা যাবে। গর্ভ নষ্ট বিষয়ে কঠিন আইন কানুন না হলে এক সন্তানের দেশ মহান চীন আগামী 100 বছরে নারীশূন্য হয়ে যাবার সম্ভাবনা। স্বর্গ মন্দির, টেম্পল অফ হেভেন। চীনা সম্রাটরা নিজেদের স্বর্গের পুত্র ভাবতেন। ধুলোমাটির পৃথিবীতে তাদের আসতে হয়েছে প্রজা নামক একটা শ্রেণীর দেখভালের জন্য। স্বর্গের পুত্ররা প্রার্থনা করবেন, সেই প্রার্থনা গ্রাহ্য হবে না, এটা কেমন কথা? স্বর্ণ মন্দিরে ভালো ফসল যেন হয় তার জন্য প্রার্থনা করা হতো। সমস্যা হচ্ছে, তারপরেও প্রার্থনা গ্রাহ্য হচ্ছে না, ফসল নষ্ট হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, এটা কেমন কথা? স্বর্গপুত্রদের কাছে এই কঠিন প্রশ্নের উত্তর আছে। প্রার্থনায় কোনো একটা ত্রুটি হয়েছে, নিয়মকানুন ঠিকমতো মানা হয়নি। 1998 সালে ইউনেস্কো স্বর্গমন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজের আওতায় নিয়ে আসে। প্রসঙ্গক্রমে বলি, পাঠকরা কি জানেন বাংলাদেশের একটা জায়গা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের লিস্টে আছে? যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য একটা কুইজ। হঠাৎ বাংলাদেশের প্রসঙ্গ কেন নিয়ে এলাম? স্বর্গমন্দির মিং রাজার কবরখানা দেখে ভালো লাগছে না। একটা দেখলেই সব দেখা হয়ে গেল। সব প্রাসাদের একই ডিজাইন, একটাই বিশেষত্ব, তার বিশালত্ব। সম্রাটরা কখনো ছোট কোনো জিনিস চিন্তা করতে পারেন না। আমার প্রাসাদ হবে সবচেয়ে বড়, দেখে যেন সবার পিলে চমকে যায়। চীনের ডায়নেস্টিরা পিলে চমকানোর ব্যবস্থাই করেছেন, এর বেশি কিছু না। রাজা বাদশার ভোগবিলাসের আয়োজন দেখে আমি মুগ্ধ হই না, এক ধরনের বিতৃষ্ণা অনুভব করি।
এক যুগ আগে যখন চীনে প্রথম এসেছিলাম তখন মিং সম্রাটের বালিশের মিউজিয়াম দেখেছিলাম। ঘুমাবার সময় তার কয়টা বালিশ লাগতো তার সংগ্রহ। এর মধ্যে পিরিচের সাইজের দুটা গোলাকার বালিশ দেখে প্রশ্ন করেছিলাম, এই বালিশ দুটা কেন? গাইড বলল, সম্রাটের কানের লতি রাখার বালিশ। আমি মনে মনে বললাম, মাশাল্লাহ, সম্রাটের কানের লতির গতি হোক, আমি এর মধ্যে নেই। শিক্ষার জন্যে সুদূর চীনে যাও। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। একজন মাওলানা আমাকে বলেছিলেন, এই শিক্ষা ধর্মশিক্ষা, অন্য কোনো শিক্ষা না। মাওলানাকে বলতে পারিনি যে চীনে ইসলাম গিয়েছে নবীজির মৃত্যুর পর। ধর্মশিক্ষার জন্য চীনে যেতে হলে অন্য কোনো ধর্মশিক্ষার জন্য যেতে হয়। যাই হোক, প্রথমবার চীনে গিয়ে একটা মসজিদে গিয়েছিলাম। মসজিদের ভিজিটার্স বুক আছে। ভিজিটার্স বুকে নাম সই করতে গিয়ে দেখি বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবও এই মসজিদ দেখেছেন এবং সুন্দর সুন্দর কথা লিখেছেন। মসজিদেরই ইমাম সাহেবের সঙ্গে কথা হয়েছিল। তার দুটা নাম, একটা চাইনিজ নাম, অন্যটা মুসলমান নাম। যখন নামাজ পড়ান বা ধর্মকর্ম করেন তখন চাইনিজ নাম ব্যবহার করেন। ইসলাম ধর্মে জীববস্তুর ছবি আঁকা বা মূর্তি গড়ার অনুমতি নেই, কিন্তু চাইনিজ মসজিদের দেয়ালে এবং মসজিদের মাথায় ড্রাগন থাকবেই। চাইনিজ মুসলমানদের এই বিষয়ে ছাড় দেওয়া হয়েছে কিনা জানি না। নবীজি শিক্ষার জন্যে সুদূর চীনে যেতে বলেছিলেন। আমার ধারণা দূরত্ব বোঝানোর জন্যে তিনি চীনের নাম করেছেন। তবে আক্ষরিক অর্থে বলে থাকলেও চীনের উল্লেখ ঠিক আছে। প্রাচীন চীন ছিল উদ্ভাবনের স্বর্গভূমি। কম্পাস চীনের আবিষ্কার, বারুদ, কাগজ, ছাপাখানা। যখন এই লেখা লিখছি তখন বিশ্বকাপ নিয়ে মাতামাতি হচ্ছে। কেউ কি জানে ফুটবল চীনাদের আবিষ্কার? সং ডায়নেস্টির সম্রাট টাইজু ফুটবল খেলছেন, এই তৈলচিত্রটি পাঠকদের দেখার জন্য দেওয়া হলো। ফুটবলের তখন নাম ছিল কুজু, অর্থ কিকবল। আরও দুঃসংবাদ আছে। গল্ফও চাইনিজদের আবিষ্কার করা খেলা। গল্ফের নাম চুইওয়ান, মারের লাঠি। চুইওয়ান খেলার আরেক নাম বুডা, এর অর্থ হাঁটো এবং পেটাও। 1000 বছর আগে চাইনিজ কবি ওয়াং জিয়ানের কবিতায় বুডো খেলার যে বর্ণনা পাওয়া যায় তা আধুনিক কালের গল্ফ। দাবা চাইনিজদের আবিষ্কার করা খেলা। ভারতীয়রাও অবশ্য এই খেলা আবিষ্কারের দাবিদার। প্রথম ক্যালকুলেটর চাইনিজদের, নাম অ্যাবাকাস। হট এয়ার বেলুন, প্যারাশুট চাইনিজদের কীর্তি। অঙ্কে ডেসিমাল সিস্টেম এখন সারা পৃথিবীতেই ব্যবহার করা হয়। কম্পিউটারে ব্যবহার করা হয় বাইনারি সিস্টেম। ডেসিমাল সিস্টেম এখন ডাল ভাত। অথচ মানবজাতিকে 10 ভিত্তিক এই অঙ্কে আসতে 100 বছর অপেক্ষা করতে হয়েছে। নিওলিথিক সময়ে 6000 বছর আগে এই ডেসিমাল সিস্টেম চাইনিজরা জানত এবং ব্যবহার করত। সাংহাই শহরে মাটি খুঁড়ে পাওয়া পটারিতে 10, 20, 30 এবং 40 সংখ্যার যে চিহ্ন পাওয়া গেছে, যা সেই সময়ের মানুষের ডেসিমাল সিস্টেমের জ্ঞানের কথাই বলে। সিসমোগ্রাফ কাদের আবিষ্কার? চাইনিজদের, আবার কার? প্রাচীন সিসমোগ্রাফের একটি ছবি পাঠকদের কৌতূহল মেটানোর জন্য দেওয়া হলো। এই আবিষ্কার করা হয় হান ডায়নেস্টির সময়। এবার আসি ধাতুবিদ্যায়। আকর থেকে লোহা এবং লোহা থেকে ইস্পাত চাইনিজদের আবিষ্কার। তামা এবং পরে ব্রোঞ্জ তাদের। মাটির নিচ থেকে পেট্রোলিয়াম বের করা এবং ব্যবহার করার পদ্ধতিও তাদের আবিষ্কার। তারাই প্রথম খনি থেকে কয়লা তোলা শুরু করে। ও সিল্কের কথা তো বলা হলো না। সিল্ক চাইনিজদের, চা চাইনিজদের। চা শব্দটাও কিন্তু চাইনিজ। চিনিও চাইনিজদের। আমি আমার এই লেখার শিরোনাম দিয়েছি মহান চীন।
চীনকে মহান বলছি চীনাদের এই আশ্চর্য উদ্ভাবনী ক্ষমতার জন্যে। চীন একটি বিশাল দেশ এই জন্যে না, চীনে গ্রেট ওয়াল আছে এই জন্যেও না। আমি লেখক মানুষ, বই ছাপা হয়, যে কাগজে লিখছি সেই কাগজ চাইনিজদের আবিষ্কার। যে ছাপাখানায় বই ছাপা হয় সেই ছাপাখানাও তাদের আবিষ্কার। চীনকে মহান না বলে উপায় আছে? চীনে গিয়েছিলাম রাইটার্স ব্লক কাটাতে। সেই ব্লক কিভাবে কাটলো সেটা বলে চীন ভ্রমণের উপর এলোমেলো ধরনের লেখাটা শেষ করি। চীন ভ্রমণের শেষ দিনের কথা। সবাই আনন্দ উল্লাসে ঝলমল করছে। আজ শেষ মার্কেটিং। যে জিনিস আজ কেনা হবে না সেটা আর কোনোদিনই কেনা হবে না। ভোর 8টা বাজার আগেই সবাই তৈরি। আমি হঠাৎ বেঁকে বসলাম। আমি গম্ভীর গলায় বললাম, আজ আমি কোথাও যাব না। আমার একটা বইয়ের নাম। শাওন বলল, যাবে না মানে? আমি বললাম, যাব না মানে যাব না। কেন? আমার ইচ্ছা। কি করবে? সারাদিন হোটেলে বসে থাকবে? হ্যাঁ। তুমি হোটেলে বসে থাকার জন্য এত টাকা খরচ করে চীনে এসেছ? হ্যাঁ। তুমি কি জানো তুমি না গেলে তোমার সফরসঙ্গীরা কেউ যাবে না, সবাই যার যার ঘরে বসে থাকবে। আমি বললাম, কেউ ঘরে বসে থাকবে না, সবাই যাবে, $200 বাজি। শাওন বলল, আচ্ছা ঠিক আছে, সবাই যাবে, কিন্তু মন খারাপ করে যাবে। তুমি শেষ দিনে সবার মন খারাপ করিয়ে দিতে চাও? আমি বললাম, মাঝে মাঝে মন খারাপ হওয়া ভালো, এতে লিভার ফাংশন ঠিক থাকে। সে বলল, তুমি না গেলে আমিও যাব না। আমি বললাম, তুমি থাকতে পারবে না, হোটেলে আমি একা থাকব। শাওনের গলা ভেঙে ভেঙে যাচ্ছে। তার দিকে তাকালেই চোখের পানি দেখা যাবে। আমি আবার চোখের পানির কাছে অসহায়। কাজেই তার দিকে না তাকিয়েই চোখ মুখ শক্ত করে জানালার দিকে তাকিয়ে রইলাম। সে প্রায় ছুটেই ঘর থেকে বের হয়ে গেল। আমি ব্যাগ খুলে কাগজ কলম বের করলাম, লিখতে শুরু করলাম। আমার রাইটার্স ব্লক কেটে গেছে। কলমের মাথায় ঝর্ণাধারার মতো শব্দের পর শব্দ আসছে। কি আনন্দ, কি আনন্দ! একসময় চোখে পানি এসে গেল। কিছুক্ষণ লেখার পর পাতা ঝাপসা হয়ে যায়। চোখ মুছে লিখতে শুরু করি। কতক্ষণ লিখেছি জানি না। একসময় বিস্মিত হয়ে দেখি শাওন আমার পেছনে। সে কি হোটেল থেকে যায়নি? সারাক্ষণ কি হোটেল ঘরেই ছিল? আমার কিছুই মনে নেই। আমি লজ্জিত গলায় বললাম, হ্যালো। সে বলল, তোমার রাইটার্স ব্লক কেটে গেছে তাই না? আমি বললাম, হ্যাঁ। সে বলল, আমি কি সুন্দর দৃশ্যই না দেখলাম। একজন লেখক কাঁদছে আর লিখছে, কাঁদছে আর লিখছে। আমি বললাম, খুব সুন্দর দৃশ্য। সে বলল, আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য। আমি বললাম, নিষিদ্ধ নগরীতে তুষারপাতের চেয়েও সুন্দর? শাওন বলল, 100 গুণ সুন্দর। আমি অবাক হয়ে দেখি তার চোখেও অশ্রু টলমল করছে। চীন ভ্রমণে আমার অর্জন একজন মুগ্ধ তরুণের আবেগ এবং ভালোবাসার শুদ্ধতম অশ্রু। মিং রাজাদের ভাগ্যে কি কখনো এই অশ্রু জুটেছে? আমার মনে হয় না। বইটির তৃতীয় পর্ব এখানেই শেষ হলো। চতুর্থ পর্ব অর্থাৎ শেষ পর্ব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।